আচ্ছা, সবাইকে গুড ইভিনিং। সবাই আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ঠিক আছে, আমি স্ক্রিনটা শেয়ার করলাম। দেখো, দেখতে পাবে। ঠিক আছে, তো আমরা আজকে ইংরেজি পেডাগজিটা করছি। আগের দিন আমি নিতে পারিনি ক্লাসটা। বেশ, তো ইংরেজি পেডাগজির খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় আমরা আজকে করব, সেটা হচ্ছে অ্যাপ্রোচ, মেথডস অ্যান্ড টেকনিক, যেটা খুব খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। ঠিক আছে, অনেক প্রশ্ন এই চ্যাপ্টার থেকে কিন্তু আসে, আর এই চ্যাপ্টারটা একটু হার্ড হতে পারে, মানে প্রশ্নগুলো অ্যাকচুয়ালি এমনটা ঘুরিয়ে করবে যে আমাদেরকে কোন অ্যাপ্রোচ বা কোন মেথড হবে সেটার উত্তর, সেটা দেখতে গেলে আমাদের একটু কঠিন হয়ে যায়। তাহলে দেখো, এই যে অ্যাপ্রোচ, মেথড অ্যান্ড টেকনিক, এগুলো কি ইংরেজি ক্ষেত্রে বা যে কোনো ভাষার ক্ষেত্রে আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে ইংলিশ পেডাগজি, সবাই জানি। আর সেখানে আমাদের ল্যাঙ্গুয়েজের যে অধ্যায় সেটা আমরা করছি, তার অর্থ হচ্ছে সেই সব জিনিসগুলো নিয়ে আমাদের জানতে হবে যে একটা শিশু কিভাবে ভাষাটা শিখতে পারে, তাই না? সেই ভাষা শেখানোর কোনো ফরেন ল্যাঙ্গুয়েজকে, ফরেন ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বিদেশি ভাষা, যে কোনো ফরেন ল্যাঙ্গুয়েজকে শেখানোর বিশেষ কিছু মেথড থাকে, বিশেষ কিছু টেকনিক থাকে। ঠিক আছে, সেগুলোকে নিয়েই আমাদের আজকের ক্লাস বা আজকের আলোচনা, যে একটা ফরেন ল্যাঙ্গুয়েজ সেটাকে শেখানোর জন্য কোন কোন অ্যাপ্রোচ বা কোন কোন মেথড বা কোন কোন টেকনিক একজন ল্যাঙ্গুয়েজ টিচার বা ল্যাঙ্গুয়েজ এডুকেটর তিনি ব্যবহার করবেন। ঠিক আছে, আচ্ছা, মনে রাখবে এই যে অ্যাপ্রোচ, মেথড এবং টেকনিক, এই মেথড এবং টেকনিক এই উভয়কে নিয়ে অ্যাপ্রোচ, অ্যাপ্রোচ হচ্ছে একটা সুবিস্তীর্ণ একটা পদ্ধতি, মানে সমস্ত কিছুকে নিয়ে একসাথে অ্যাপ্রোচ বলা হয় সেটাকে ভাষা শিক্ষাদানের। মেথড হচ্ছে নির্দিষ্ট একটা পদ্ধতি, যে পদ্ধতিতে ভাষাটিকে শেখানো হয়। আর টেকনিক হচ্ছে নির্দিষ্ট কয়েকটা কৌশল, যে কৌশলগুলোর মাধ্যমে ভাষাকে শেখানো হয়। যদিও অ্যাপ্রোচ, মেথড আর টেকনিকের পার্থক্য আমাদের ডিএলএডে দরকার, এখানে আমাদের দরকার নেই। তো দেখো, বেশ কয়েকটা ইম্পর্টেন্ট আমাদের অ্যাপ্রোচ এবং মেথড রয়েছে যেগুলো আমাদের জানতে হবে। তো প্রথম যে ইম্পর্টেন্ট আমাদের মেথডটা আসছে সেটার নাম হচ্ছে জিটিএম মেথড। জিটিএম এর পুরো কথা কি, অনেক সময় ডাইরেক্টলি এখান থেকে প্রশ্ন হয়। জিটিএম এর পুরো কথা হচ্ছে গ্রামার অ্যান্ড ট্রান্সলেশন মেথড। ঠিক আছে, গ্রামার অ্যান্ড ট্রান্সলেশন মেথড, অর্থাৎ দেখো নাম শুনিয়ে আমরা এখানে বুঝতে পারছি যে এই যে জিটিএম মেথড, এই জিটিএম মেথডে তাহলে কি করা হবে? প্রথমত গ্রামারের নিয়ম কানুন শেখানো হবে, মানে ব্যাকরণের নিয়ম কানুন শেখানো হবে। দ্বিতীয়ত ট্রান্সলেশন শেখানো হবে, সেখানে তোমার মাদার টাং যেটা, সেখান থেকে ইংরেজিতে অনুবাদ করা, সেটা শেখানো হবে। তো এখানে এই যে জিটিএ মেথড, মনে রাখবে এটা সব থেকে ভাস্ট, সব থেকে ব্যাপক পরিমাণে কিন্তু ব্যবহৃত হয় গোটা বিশ্বের মধ্যে। ঠিক আছে, প্রচুর পরিমাণে শিক্ষার্থীরা ইংরেজি বা কোনো ফরেন ল্যাঙ্গুয়েজ শেখার জন্য এই মেথডকে কিন্তু ব্যবহার করে। এবং এটা কিন্তু মনোবিজ্ঞান সম্মত নয়। ঠিক আছে, এই মেথডটা কিন্তু নেগেটিভ, মনে রাখবে এটা মনোবিজ্ঞান সম্মত নয়। শিশুকেন্দ্রিক শিক্ষাকে এই জিটিএ মেথড সমর্থন করে না। ওকে, দেখো, it is a way of learning language by studying the rules of its grammar and applying these rules to the translation of sentence and text with the help of mother tongue। অর্থাৎ এই যে মেথডটা রয়েছে সেখানে কি করা হয়, এখানে এর একটা অ্যাডভান্টেজ রয়েছে, সেটা কি না, সেটা মাদার টাং ইউজ করার পারমিশন দিচ্ছে। অর্থাৎ শিক্ষার্থীরা যখন কোনো ইংরেজি শিখছে, সেখানে তাকে প্রথমে গ্রামারের বিভিন্ন নিয়মগুলোকে শেখানো হচ্ছে। ভালো করে বোঝো, প্রথমে নিয়ম শেখানো হচ্ছে, তারপরে উদাহরণ আসছে, সেই বাংলাতে যেমন আমরা পড়েছিলাম অবরোহী পদ্ধতি, সেরকম প্রথমে রুলস, তারপরে আসছে আমাদের উদাহরণ বা এক্সাম্পল। ঠিক আছে, গ্রামার, এবং সেই সমস্ত গ্রামারের নিয়মগুলোকে যখন ভাষা ট্রান্সলেশন, ভাষা লেখা ইংরেজিতে কোনো কিছু, সেই সব ক্ষেত্রে, সেই ট্রান্সলেশনের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। যেমনভাবে আমাদেরকে প্রত্যেককে কিন্তু ইংরেজি গ্রামার বা ইংরেজি শেখানো হয়েছে স্কুলে, ক্লাস 6-7 থেকেই আমাদের একটা মোটামুটো ইংরেজি গ্রামারের বই থাকে। সেখানে বিভিন্ন গ্রামার থাকে, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, টেন্স,
এই সমস্ত কিছু প্রিপোজিশন, এই সমস্ত কিছু থেকে থাকে, আমরা সেগুলোকে শিখি, মুখস্থ করি, স্কুলের টিচার না পারলে বকা দেয়, মার দেয়, তাই না? তো এই যে মেথডটা, সেটাই হচ্ছে জিটিএম মেথড, গ্রামার অ্যান্ড ট্রান্সলেশন মেথড। তো এর একটা ভালো দিক হচ্ছে কি না, এখানে শিশুর মাতৃভাষাকে ব্যবহার করা হয়, অর্থাৎ মনে রাখবে আমরা ছোটোবেলাতে যেভাবে গ্রামার শিখেছি প্রত্যেকে, সেটাই হচ্ছে জিটিএম মেথড। তো তখন অবশ্যই আমরা বাংলা ভাষায় ব্যবহার করতাম, তাই না? ভয়েস চেঞ্জের যেসব নিয়মগুলো টিউশনি স্যার তোমাদের লিখিয়ে দিয়েছিলেন, বাংলাতেই লিখিয়েছিলেন, তাই না? টেন্স, কখন কোন টেন্স হয়, অতীতে কোনো কাজ অনেকক্ষণ ধরে চলছে এরকম বোঝালে কোন টেন্স হয়, এই সবগুলোর যখন লেখার ক্ষেত্রে বা গ্রামার শেখার ক্ষেত্রে আমরা কিন্তু আমাদের বাংলা ভাষার ব্যবহার করেছি ইংরেজি ভাষার গ্রামার শিখতে। তাই মনে রাখবে জিটিএ মেথডে কিন্তু মাদার টাংকে ব্যবহার করা হয়। এরপরে আমরা এমনও বেশ কিছু মেথড বা টেকনিকগুলো দেখতে পাবো যেগুলোতে সম্পূর্ণভাবে মাদার টাংকে প্রোহিবিটেড করা হয়েছে, সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছে, যেমন যেমন ডাইরেক্ট মেথড। ঠিক আছে, তো এইগুলোতে কি প্রশ্ন আসে যে কোন মেথডে মাদার টাংকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে? সেটা হচ্ছে ডাইরেক্ট মেথডে। এরকমভাবে দেখো, মাদার টাং হেল্পস টু লার্ন এ ফরেন ল্যাঙ্গুয়েজ বাই মিনস অফ ট্রান্সলেশন, অর্থাৎ যখন তুমি মাতৃভাষার মাধ্যমে কোনো একটা বাইরের ল্যাঙ্গুয়েজ, ফরেন ল্যাঙ্গুয়েজকে শিখছো, তখন সেটা তোমাকে সাহায্য করছে ট্রান্সলেশনের ক্ষেত্রে। ইট ইজ নোন অ্যাজ ক্লাসিক্যাল অর ট্র্যাডিশনাল মেথড, মনে রাখবে এটা সব থেকে প্রাচীন পদ্ধতি। ওকে, ইংরেজি বা যে কোনো ভাষা শেখানোর সব থেকে প্রাচীন পদ্ধতি হচ্ছে জিটিএম মেথড, গ্রামার অ্যান্ড ট্রান্সলেশন মেথড। সেই কারণে এটাকে ক্লাসিক্যাল বা ট্র্যাডিশনাল মেথড কিন্তু বলা হচ্ছে। দেখো, বাংলাতে লেখা আছে সেই একই জিনিস, জিটিএম পদ্ধতি হলো ভাষা শিক্ষাদানের সব থেকে হতে এটা সব থেকে প্রাচীনতম একটি পদ্ধতি। এই পদ্ধতিতে শিক্ষার্থীদের ব্যাকরণ বা গ্রামারের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়। প্রথমে ব্যাকরণগত বিভিন্ন নিয়মকে মুখস্থ করানো হয়, তাই এটি অবরোহী পদ্ধতি। আমরা বাংলায় যদিও অবরোহী পদ্ধতিকে আমরা ডাইরেক্টলি জিটিএম বলতে পারবো না, কিন্তু জিটিএম পদ্ধতির সাথে অবরোহী পদ্ধতির কিন্তু মিল রয়েছে। ঠিক আছে, গ্রামারের বিভিন্ন নিয়ম এবং তাদের অর্থের উপর জোর দেওয়া হয়, ট্রান্সলেশনের উপরে কিন্তু জোর দেওয়া হয়। মনে রাখার বিষয়, এই পদ্ধতিতে মাতৃভাষার ব্যবহার কিন্তু করা হয়ে থাকে। আচ্ছা, এর কিছু ভালো দিক রয়েছে, মেরিটস রয়েছে কিছু, সেগুলো কি না, ফোকাস অন রিডিং অ্যান্ড রাইটিং। মনে রাখবে, এটা একদিক থেকে এর মেরিটও বটে, আবার ডিমেরিটও বটে। আমরা জানি যে ভাষা শিক্ষার চারটে দক্ষতা হয় আমাদের, এল, এস, আর এবং ডাব্লিউ, এগুলো আমরা আগের দিন পড়েছি। তো এই যে জিটিএম যে মেথডটা রয়েছে, সেটা শুধুমাত্র মনে রাখবে বেশি জোর দেয় রিডিং এবং রাইটিংয়ের উপর। দেখবে স্কুলে যখন আমরা গ্রামার শিখতাম, স্যার কি বলতো বারবার, গ্রামার লিখে এবং পড়ে শিখতে। একটা মোটামুটো গ্রামারের বই থাকতো, সেই বই থেকে তুমি গ্রামারের নিয়মকানুনগুলো শিখলে, কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয়, কিভাবে ন্যারেশন চেঞ্জ করতে হয়, এগুলো শিখলে। তারপরে পরের দিন স্কুলে গিয়ে স্যার কি বললো, স্যার বললো যে খাতার মধ্যে তোমাদের কয়েকটি ভয়েস চেঞ্জ দিচ্ছি, তোমরা করে দেখাও, বা বোর্ডের মধ্যে তোমরা কয়েকটি ভয়েস চেঞ্জ দিচ্ছি আমি, অ্যান্সারগুলো লেখো শেষে। তো মনে রাখবে, এই জিটিএ মেথডে রিডিং এবং রাইটিং, পড়া এবং লেখার ওপর সব থেকে বেশি জোর দেওয়া হয়। ইগনোর করা হয় কোন দুটোকে, লিসেনিং এবং স্পিকিংকে কিন্তু প্রচুর পরিমাণে ইগনোর করা হয়। তাই এটা একটা খারাপ দিক, আর রিডিং রাইটিংয়ে জোর দেওয়া হয়, এটা ভালো দিক। ঠিক আছে, এটা মাথায় রাখবে, এগুলো থেকে প্রশ্ন হয়। তো ফোকাস অন রিডিং অ্যান্ড রাইটিং, কেবলমাত্র রিডিং এবং রাইটিংয়ের উপর কিন্তু ফোকাস করা হয়। আচ্ছা, দ্বিতীয়ত কি দেখো, এমফাসাইজ অ্যাকিউরেসি, নির্ভুলতাকে কমায় আস্তে আস্তে, নির্ভুলতাকে বাড়ায়, ভুলের সংখ্যাকে কমায়। অ্যাকিউরেসি মানে হচ্ছে নির্ভুল, ঠিক আছে, নির্ভুলতাকে বাড়িয়ে দেয়। অর্থাৎ তুমি ধরো গ্রামার শেখার আগে কোনো একটা ট্রান্সলেশন করতে গিয়ে সেখানে 4 জায়গায় 5 জায়গায় ভুল হয়ে যাচ্ছে, হ্যাঁ, কোনো একটা ইংরেজিতে কথা বলতে গিয়ে সেখানে আটকে যাচ্ছে বা গ্রামাটিক্যাল মিস্টেক হচ্ছে। তো সেই টাইমে আস্তে 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 যখন তুমি এই জিটিএম মেথডে গ্রামারটা শিখে যাবে, তখন এই ভুলের পরিমাণটা কমতে থাকবে, অর্থাৎ তোমার অ্যাকিউরেসি বাড়তে থাকবে, নির্ভুলতা বা সঠিক হওয়ার পরিমাণটা বাড়তে থাকবে। এটা হচ্ছে একটা ভালো দিক। 3 নম্বর কি, এটা একটা ডিডাকটিভ অ্যাপ্রোচ। ডিডাকটিভ মানেই তোমরা জানো, ডিডাকটিভ অ্যাপ্রোচকে বাংলাতে কি বলে বলো তো? ডিডাকটিভ অ্যাপ্রোচকে বাংলায় কি বলবো? অবরোহী পদ্ধতি। অবরোহী পদ্ধতি, অবরোহী একদমই তাই। পদ্ধতি। আর ইন্ডাকটিভকে বলি আমরা আরোহী। তো মনে রাখবে, আরোহী জিটিএম পদ্ধতি। গ্রামার অ্যান্ড ট্রান্সলেশন মেথড কিন্তু এক প্রকার ডিডাকটিভ অ্যাপ্রোচের মধ্যে পড়ে, এটা অবরোহী পদ্ধতির একটা অবয়ব। ঠিক আছে, ডিডাকটিভ অ্যাপ্রোচ যেটা ডেফিনিশন বা রুলস, অর্থাৎ নিয়ম থেকে আসে এক্সাম্পলের দিকে। ঠিক আছে, তো এইভাবেও তোমাদের প্রশ্ন আসতে পারে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান্ড কি বলবো, ইজ নট, কি বলা যায় বলো তো, যে ইজ নট অ্যান এক্সাম্পল অফ জিটিএম মেথড, এরকম ভাবেও দিতে পারে। যে এটাকে তো হয়তো উল্টিয়ে দেবে তোমাদের, এটাকে উল্টে দেবে যে রুলস থেকে ডেফিনেশন, ডেফিনেশন থেকে রুল, ইন্ডাকটিভ অ্যাপ্রোচ না ডিডাকটিভ অ্যাপ্রোচ, এইভাবে। ঠিক আছে, তো যে কোনো ভাবে তোমাদের প্রশ্নকে দিতে পারে।
আচ্ছা, আর কি রোট লার্নিং কিন্তু করানো হয় এখানে। রোট লার্নিং মানে কি, যে তুমি জানো না, তুমি কিছুই বোঝো না যে সাবজেক্ট কি, অবজেক্ট কি, এইসব কিচ্ছু জানো না, তোমাকে করানো হচ্ছে কি, যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তার গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস এম, ইজ, আর, ঠিক আছে, ভার্বের সাথে আই এন জি যোগ হয় প্লাস অবজেক্ট বসে, এরকমভাবে তোমাকে প্রেজেন্ট কন্টিনিউয়াসের গঠন বা কাঠামো, সেটাকে স্ট্রাকচারকে শেখানো হচ্ছে। তুমি না জানো সাবজেক্ট কি, না জানো তুমি অবজেক্ট কি, চিনতে পারবে তুমি ভার্বকে, আইএনজি কেন যোগ করা হচ্ছে এর মানে কি সেটাও তুমি জানো না, এম ইজ আর এর মধ্যে কোথায় কোনটা বসানো হবে সেটাও তুমি জানো না। কিন্তু তোমাকে যদি আমি জোর করে মুখস্থ করাই যে প্রেজেন্ট কন্টিনিউয়াসের গঠনের নিয়ম বলো, তুমি বলবে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, ঠিক আছে, এটা না বলতে পারলে তোমার পানিশমেন্ট হবে, সেই কারণে তুমি না বুঝে এটাকে মুখস্থ করেছো। এই জিনিসটাকে বলা হচ্ছে রোট লার্নিং। তো জিটিএম মেথডের মধ্যে, গ্রামার অ্যান্ড ট্রান্সলেশন মেথডের মধ্যে এই রোট লার্নিং কিন্তু থাকে। এটা একদিক থেকে রোট লার্নিং একদিক থেকে ভালো, আবার খারাপও বটে। ভালো যেমন কি, খুব সহজে অল্প সময়ে আমরা সিলেবাস কমপ্লিট করতে পারি, ঠিক আছে, যারা ভালো মুখস্থ করতে পারে তাদের ক্ষেত্রে সুবিধা হয়। যদিও রোট লার্নিংকে আমরা জিটিএম এর মেরিটের থেকে ডিমেরিটে রাখলেই আমাদের সেটা ভালো হতো, ঠিক আছে, যদি ডিমেরিট এটাকে বলি আমরা, সেটাই যথেষ্ট উপযুক্ত হবে যে রোট লার্নিং হয়ে থাকে। আচ্ছা, তারপরে দেখো ইংলিশ ইজ টট উইথ দ্য হেল্প অফ মাদার টাং। এটা একটা ভালো গুণ, যে ইংরেজিকে শুধু ইংরেজির মাধ্যমেই না শিখিয়ে আমরা ইংরেজিকে মাতৃভাষার মাধ্যমে কিন্তু শেখাই, বাংলার সাহায্য নিয়ে ইংরেজি শেখাতে। আর কি ডেভেলপ বাইলিঙ্গুয়াল প্রফিসিয়েন্সি, অর্থাৎ এই যে দুটো ভাষায় যখন আমরা শিখছি, মাতৃভাষা আমরা বাংলাও শিখছি, ইংরেজিকে বাংলার মাধ্যমে শিখছি, তখন আমাদের এই যে দুটো ভাষাতেই কিন্তু প্রফিসিয়েন্সি আমাদের বাড়তে থাকে, দক্ষতা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে। এগুলো ছিল ভালো গুণ। তাহলে আরেকবার ভালো গুণটা দেখে নাও। এটা হচ্ছে রিডিং এবং রাইটিংয়ের উপর খুব বেশি জোর দেয়, এটা রিডিং অ্যান্ড রাইটিংয়ের জন্য ভালো গুণ। এই দুটোই জোর দেয় না, সেটা এর খারাপ, সেটা পরে আসছি আমরা। অ্যাকিউরেসি, নির্ভুলতাকে আস্তে আস্তে বাড়ায়, আমাদের ভুল কম হতে থাকে, গ্রামাটিক্যাল মিস্টেক কম হয়। এটা একটা ডিডাকটিভ অ্যাপ্রোচ, ঠিক আছে, এটা একটা রোট লার্নিংয়ে এখান থেকে ভালো গুণ থেকে বাদ দিয়ে দাও, এটাই ভালো। আচ্ছা, ইংলিশটাকে আমরা মাদার টাঙের মাধ্যমে মাতৃভাষার সহায়তাতে শিখছি, এর ফলে মাতৃভাষা এবং ইংরেজি দুটোতেই শিশু দক্ষ হয়ে উঠছে। এগুলো হচ্ছে ভালো গুণ। এবার খারাপ কি কি রয়েছে দেখো। এটা শিশুদের যে সক্রিয় নিজে থেকে চিন্তা করার যে ক্ষমতা, পাওয়ার অফ থিঙ্কিং, সেটাকে কিন্তু থামিয়ে দেয়। অর্থাৎ সে তাকে যখন বলা হচ্ছে যে তুমি প্রেজেন্ট কন্টিনিউয়াসের গঠনের নিয়মটা মুখস্থ করে আসবে, সাবজেক্ট অ্যামিজার ভার্বের সাথে আইএনজি অবজেক্ট, তখন সে কেবলই এটাকে রোট লার্নিং করছে, সে এটাকেই কেবল রোট করছে। সে কিন্তু একবারও ভাবছে না যে সাবজেক্ট কাকে বলে, অ্যামিজার কেন বসবে, ভার্বের সাথে আইএনজি কেন বসাই আমরা, সেই সব চিন্তা, এই যে সক্রিয় চিন্তনগুলো তোমার ক্রিয়েটিভ থিঙ্কিং বলো, সেই সব জিনিসগুলো কিন্তু শিশুর মধ্যে আর তৈরি হয় না, কারণ সে টিচারের ভয়ে বা টিচারের নির্দেশনায় কেবলমাত্র রোট লার্নিং এখানে করে। তাই এটা একটা খারাপ। আর দ্বিতীয়ত কি দেখো, লিসেনিং অ্যান্ড স্পিকিং স্কিলকে ইগনোর করা হয়। আমরা আগে যেটা বললাম, যেখানে রিডিং আর রাইটিংয়ের উপরে প্রচণ্ড জোর দেওয়া হয়, কিন্তু এই যে লিসেনিং এবং স্পিকিং, এই দুটোকে কিন্তু সম্পূর্ণভাবে ইগনোর করা হচ্ছে, লিসেনিং আর স্পিকিংকে। তো এটা একটা খারাপ গুণ, কারণ আমরা জানি যে কোনো ভাষা শেখানোর ক্ষেত্রে এই চারটে স্কিলকেই সমানভাবে গুরুত্ব দেওয়া কিন্তু দরকার, আমরা এটা আগে পড়েছি, ঠিক আছে। আচ্ছা, এরপরে যাই। আহ, দেখো এখানে এর পরের কি রয়েছে, যে লার্নার্স বিকাম প্যাসিভ অ্যাজ দ্য মেথড ইজ টিচার সেন্ট্রিক। তো মনে রাখবে, জিটিএম যে মেথড সেটা কিন্তু চাইল্ড সেন্ট্রিক নয়। আমি প্রথমেই তোমাদের বললাম এটা কিন্তু একটা নেগেটিভ, এটা শিশু কেন্দ্রিক নয়, এই শিক্ষণ ব্যবস্থা মনোবিজ্ঞান সম্মত নয়। এটা টিচার সেন্ট্রিক একটা প্রসেস, অর্থাৎ টিচার তোমাকে যা বলবেন, যেগুলো মুখস্থ করতে বলবেন, তোমরা সেগুলোই মুখস্থ করবে, গ্রামারের নিয়মগুলো, ঠিক আছে। তো সেই কারণে এখানে স্টুডেন্টদের ভূমিকা কিন্তু প্যাসিভ থাকে, এই জায়গাটা মনে রাখবে। এখান থেকে প্রশ্ন দিতেই পারে যে দ্য রোল অফ এ স্টুডেন্ট while a language teacher is teaching a foreign language through the GTM method, ঠিক আছে। তো তখন অবশ্যই অপশনে প্যাসিভ কিন্তু থাকবে, যে স্টুডেন্টের রোল থাকে কিন্তু প্যাসিভ ভাবে, প্যাসিভ ভূমিকা থাকে, তার অ্যাক্টিভ কিন্তু সে থাকে না। জিটিএম মেথডের মধ্যে স্টুডেন্টরা প্যাসিভ থাকে, অ্যাক্টিভ থাকে কারা, অ্যাক্টিভ থাকে টিচার, ঠিক আছে। দেখো 4 নম্বর কি, যে ইট ডাজ নট ইমপ্রুভ ওরাল ফ্লুয়েন্সি। দেখো তোমরা হয়তো গ্রামার খুব ভালো জানো,
গ্রামার হয়তো খুব ভালো করে শিখেছি আমরা ছোটবেলায়, গ্রামার খুব ভালো জানি, তোমাকে চট করে ধরছি যেটা সেটাই তুমি চট করে বলে ফেলছো গ্রামারে। কিন্তু যখন তোমাকে ইংরেজিতে কথা বলতে বলা হচ্ছে, তোমাকে অনেক ভাবতে হচ্ছে, ভেবে ভেবে বলতে হচ্ছে। মানে কি, যে এই জিটিএ মেথডের মাধ্যমে যখন আমাদের ইংরেজি শেখানো হচ্ছে, সেটা কিসের কিসের উপরে জোর দিয়েছিল? দেখো, রিডিংয়ের উপর এবং রাইটিংয়ের উপর। সেটা কিন্তু লিসেনিং এবং স্পিকিং, অর্থাৎ কথা বলার উপর ইংরেজিতে এবং ইংরেজি শোনার উপর, এই দুটো জিনিসের উপর জোর দেয়নি। যে কারণে আমরা লেখার ক্ষেত্রে হয়তো খুব ভালোভাবে লিখতে পারি ভেবে ভেবে, কিন্তু যখন আমাদের তৎক্ষণাৎ চটপট করে কথা বলতে হয়, তখন কিন্তু সেই ফ্লুয়েন্সিটা আসে না, অর্থাৎ আমরা গল গল করে ইংরেজিতে কথা বলতে পারি না। এটা একটা এর খারাপ দিক। এবং এর প্রোনাউন্সিয়েশনের মধ্যে যথেষ্ট কিন্তু ভুল থাকে, অর্থাৎ উচ্চারণে কিন্তু উচ্চারণ সঠিক হয় না এই মেথডের মাধ্যমে। কারণ আমাদেরকে ছোটোবেলা থেকেই তো লিখিয়ে লিখিয়ে শেখানো হচ্ছে ইংরেজিটা, তাই না? তো সেই কারণে প্রোনাউন্সিয়েশন খারাপ থাকে, ফ্লুয়েন্সি কম থাকে। দেখো, এই পদ্ধতি কিছু সুবিধা অসুবিধা যেগুলো বললাম, আমি আর বাংলাটা এখানে বলছি না, সেই একই জিনিস তোমাদের বাংলায় লেখা আছে, যাদের ক্ষেত্রে ইংরেজি বুঝতে কষ্ট হয় বাংলাটা দেখবে। ঠিক আছে? আচ্ছা, এর পরের মেথড আসছে ডাইরেক্ট মেথড, বা এটাকে তুমি ডিরেক্ট মেথডও উচ্চারণ করতে পারো। ডিরেক্ট মেথড বা ডাইরেক্ট মেথড কি? দেখো, নামের মধ্যেই রয়েছে কি নাম, আমরা ইংরেজিটাকে শেখাবো ডাইরেক্টলি, ওকে, সরাসরিভাবে। তার মাঝে না থাকবে কোনো মাদার টাং, না থাকবে অন্য কোনো ভাষা, অর্থাৎ ইংরেজি ভাষাকে ইংরেজির মাধ্যমেই শেখানো হবে। ঠিক আছে? যেমনভাবে ধরো, ব্রিটিশার্সরা ভারতীয়দের ইংরেজি শিখিয়েছিল, যখন ব্রিটিশ রা ভারতবর্ষে এলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তো তাদের তো ভাষা ইংরেজি ছিল। দেখবে যে কোনো মানুষ, যদি সেই সময়কার কোনো বয়স্ক মানুষ এখনো থাকেন তোমাদের আশেপাশে, দেখবে ইংরেজিতে কিন্তু তিনি বেশ স্ট্রং, মানে মোটামুটি আর কি, একটু মানে উচ্চ ঘরের, মানে খেটে খাওয়া দিনমজুর নয় সেরকম যারা, সেই ক্ষেত্রে মানে সেই সব ক্ষেত্রে কি, যারা খেটে খাওয়া দিনমজুর মানুষ, তাদের ক্ষেত্রে তো তারা কৃষিকাজের ক্ষেত্রেই সেই সময় থাকতো। কিন্তু যারা একটু মোটামুটি মধ্যবিত্তের দিকে আছে, তারা কিন্তু সেই সময়তে কথাবার্তা বলতে হতো তাদেরকে ব্রিটিশদের সাথে, তো সেইভাবে তারা কিন্তু সবাই মোটামুটি ইংরেজি শিখে গেছিলো। ব্রিটিশাররা এসে কিন্তু আমাদেরকে কিন্তু শেখায়নি যে ওয়াটার মানে জল বলো, ওয়াটার মানে জল, এইভাবে শেখায়নি, তারা ইংরেজিতেই কথা বলে গেছে। এবং ভারতীয়রা ইংরেজি তাদের থেকে শুনে 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 শিখে গেছে। দেখো, এই ব্রিটিশদের থেকে ইংরেজি শুনে ভারতীয়রা ইংরেজি শিখলো। এর মাঝে না কোনো হিন্দি, না কোনো বাংলা, মাঝে অন্য কোনো ভাষা নেই। ঠিক আছে? তো এইটাই হচ্ছে ডাইরেক্ট মেথড বা ডিরেক্ট মেথড। দেখো, ডিরেক্ট মেথড ইজ এ মেথড অফ টিচিং, খুব ইম্পর্টেন্ট এটা। দেখো, ইংলিশ থ্রু কনভারসেশন, যেখানে কথোপকথনের মাধ্যমে ইংরেজি ভাষাকে শেখানো হচ্ছে। তুমিও ইংরেজিতে কথা বলছো, তুমিও তোমার একজন বন্ধু, সে ইউএসএতে থাকে, সে খুব ভালো ইংরেজিতে, তার সাথে কথা বলছো। এখানে তুমি তার সাথে ইংরেজিতে কথা বলতে বলতে ইংরেজি শিখছো, তার মাঝে অন্য কোনো ভাষা আসছে না, মাদার টাঙের ব্যবহার এখানে হচ্ছে না। দেখো, ডিসকাশন অ্যান্ড রিডিং উইথাউট ইউজ অফ পিপুলস মাদার টাং, মনে রাখবে এটা খুব ইম্পর্টেন্ট, এই মেথডে কোনো রকম মাদার টাং কিন্তু ব্যবহার করা হয় না, হাইলাইট করাই আছে, কোনো রকম মাদার টাং মাতৃভাষা এখানে আমরা ব্যবহার করব না। উইদাউট ট্রান্সলেটিং, দেখবে যখন আমরা সেই কোনো গল্প, ধরো রিডিং দিতাম স্কুলের মধ্যে ক্লাস 7-8-এ, হ্যাঁ, ধরো হ্যাপি প্রিন্স গল্প পড়ছো, তো তুমি একটা হ্যাপি প্রিন্সের লাইন পড়লে এখান থেকে এত দূর, তারপরে স্যারকে মানে বলে শোনাতে হতো না, সেটা বাংলাতে বাংলা। তো এইখানে কিন্তু ডিরেক্ট মেথডে এরকম হয় না, অর্থাৎ কোনো রকম কনভারসেশন যখন হচ্ছে, কোনো রকম বাংলা ভাষা ট্রান্সলেট করা কিন্তু সেখানে যাবে না। অর্থাৎ আমি ইংরেজিতে বলছি, তুমিও ইংরেজিতে বলছো, মাঝে অন্য কোনো ভাষা এখানে ঢুকছে না। ঠিক আছে? উইথাউট ফর্মাল গ্রামার, মনে রাখবে ডাইরেক্ট মেথড কিন্তু জিটিএ মেথডের সম্পূর্ণ বিপরীত। জিটিএ মেথডে সব থেকে গুরুত্ব দেওয়া হয় তুমি কি বলছো, কথা বলতে পারছো না, তার থেকে গুরুত্বপূর্ণ গ্রামাটিক্যালি তোমার কোনো মিস্টেক যেন না হয়, সেটার গুরুত্ব দেওয়া হয় গ্রামার অ্যান্ড ট্রান্সলেশন মেথডে। আর ডিরেক্ট মেথডে কি বলা হচ্ছে, যে গ্রামারে তোমার ভুল ভ্রান্তি হোক, কোনো অসুবিধা নেই, মানে ছোটোখাটো ভুলগুলোই কোনো অসুবিধা নেই। ঠিক আছে? ধরো তুমি বললে আই ওয়াজ, ধরো বললে যে আই ওয়াজ রিডিং ইন টুমোরো, তো এটা একটু গ্রামাটিক্যাল ভুল, কিন্তু এই ধরনের গ্রামাটিক্যাল ভুলগুলোতে, বা ধরো দাঁড়াও, আমি আরেকটু ভালো করে উদাহরণটা দিই। ধরো তুমি এখানে লিখলে আই ইজ, ধরো এখানে লেখা হলো আই ইজ রিডিং, আই ইজ রিডিং, তো এটা তো গ্রামাটিক্যাল ভুল। কেউ একজন যদি তোমার সামনে কোনো একটা বাচ্চা এসে বলে যে স্যার আই ইজ রিডিং,
তো তুমি বুঝতে পারছো ভুল, কিন্তু একটু দেখো যে সে কি বলতে চাইছে, তুমি বুঝতে পারছো কিনা, যে আমি পড়ছি সে এইটুকু বলতে চাইছে, কিন্তু গ্রামারের এখানে এর জায়গায় সে ইজ লিখেছে। তো এই ধরনের ভুলগুলোকে ইগনোর করার কথা কিন্তু ডাইরেক্ট মেথডে বলা হয়েছে। সেখানে কি বলা হচ্ছে যে গ্রামাটিক্যাল যত ভুল হবে হোক, যদি সেই কথা শুনে বা লেখা পড়ে মনে হয় যে সেটা যে যা বোঝাতে চাইছে সেটুকু শুধু বোঝা যাচ্ছে, ব্যাস ওইটুকুই দরকার, আর কিছু না। মানে এই ডাইরেক্ট মেথড সব থেকে বেশি গুরুত্ব দেয় ওয়ার্ড ফ্লুয়েন্সির উপর, তুমি গল গল করে কথা বলতে পারছো কিনা সেইটার দিকে বেশি গুরুত্ব দেওয়া হবে। তোমার গ্রামাটিক্যাল কোনো মিস্টেক হচ্ছে কিনা, লিখতে গিয়ে বানান ভুল হচ্ছে কিনা, এই সব জিনিসগুলোকে এখানে দেখা হয় না। ঠিক আছে, দেখো ফর্মাল গ্রামারের নিয়মকে কিন্তু বিশাল কঠিনভাবে এখানে মানা হয় না। দেখো স্টুডেন্টস আর এনকারেজ টু থিঙ্ক ডাইরেক্টলি ইন ইংলিশ, স্টুডেন্টরা এখানে সরাসরি ইংরেজিতে চিন্তা করে। তোমাকে যদি বলি যে তুমি তোমার সম্পর্কে ইংরেজিতে বলো, তুমি তখন কি করবে? প্রথমে দেখো তোমার ব্রেনের মধ্যে প্রসেস হচ্ছে কিন্তু বাংলাতে, তুমি বাংলাতে আগে ভাবছো, সেটাকে ট্রান্সলেট করে করে তুমি ইংরেজিতে বলছো আমাকে। তার কারণ হচ্ছে আমরা ছোটোবেলা থেকে জিটিএ মেথডে ইংরেজি শিখেছি, সেখানে মাদার টাঙের ব্যবহার হয়েছে। কিন্তু একটা বাচ্চা যে ছোটোবেলা থেকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েছে এখনো পর্যন্ত, তাকে যখন বলা হবে ইংরেজিতে তোমার সম্পর্কে বলো, সে কিন্তু ইংরেজিতেই ভাববে এবং ইংরেজিতেই বলবে, বাংলার কোনো রকম ভাবার প্রবণতা কিন্তু তার মস্তিষ্কের মধ্যে আসবে না। তো ডাইরেক্ট মেথডে এটাই করা হয় যে স্টুডেন্টরা ইংরেজিতেই চিন্তা করে, ইংরেজিতেই কথা বলে। দেখো ইট ইজ এ ন্যাচারাল মেথড, এটা একটা প্রাকৃতিক একটা মেথড যেখানে ইংরেজিতে বলতে 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 শিখে যায়, কোনো রকম চাপ দেওয়া হয় না এখানে। আচ্ছা দেখো ডাইরেক্ট মেথড হলো এটা অনেকটা জিটিএম এর বিপরীত পদ্ধতি, যেখানে সরাসরি বা ডাইরেক্টভাবে টার্গেট ল্যাঙ্গুয়েজকে শিক্ষার্থীদের শেখানো হয়। আমরা আগের দিন বলেছি যে বিষয়টি আমরা শিখতে চাইছি যে ভাষা, সেটাকে আমরা টার্গেট ল্যাঙ্গুয়েজ বলি। দেখো ডাইরেক্ট মেথড ব্যবহার করে শিক্ষার্থীদের মাতৃভাষার ব্যবহার নিষিদ্ধ করা হয়। বিভিন্ন ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা এই পদ্ধতিটি ইংরেজি ভাষা শিখে থাকে এই পদ্ধতিতে। যে সমস্ত ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে সেখানে দেখবো অনেক স্কুলে এমনও থাকে যে সেখানে বাংলায় কথা বললে সেখানে স্যাররা বা ম্যামরা স্টুডেন্টদের বকেন। অনেক স্কুলে ওপেনলি লেখাই থাকে যে ইউজিং অফ মাদার টাং ইজ স্ট্রিক্টলি প্রোহিবিটেড, এরকমভাবে সাইনবোর্ডও দেওয়া থাকে যে মাতৃভাষা ব্যবহার করা নিষেধ, স্কুলের মধ্যে ইংরেজি ব্যবহার করতে হবে। ঠিক আছে, তো এরকম স্কুলগুলোতে কিন্তু শিক্ষার্থীরা যে ভাষা ইংরেজিটা শিখছে সেটা কিন্তু এই ডাইরেক্ট মেথডে, তার মাঝে অন্য কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না, অন্য কোনো ভাষাকে ঢুকতে দেওয়া হচ্ছে না। মনে রাখতে হবে এই পদ্ধতিতে শিক্ষার্থীদের মাতৃভাষা বা মাদার টাং বা নেটিভ ল্যাঙ্গুয়েজের ব্যবহার হয় না। তাহলে জিটিএ মেথডে কিন্তু মাদার টাং বা নেটিভ ল্যাঙ্গুয়েজের ব্যবহার হয়, কিন্তু এই পদ্ধতিতে হচ্ছে না। আবার এই পদ্ধতিতে শিক্ষা দেওয়ার সময় জিটিএম এর মতো গ্রামারের নিয়মকানুন প্রাধান্য পায় না। দেখো রোড মেমোরাইজেশন হয় না, মূলত গ্রামার শেখানো হয় টেক্সটের উপর ভিত্তি করে। এই জায়গাটা খুব খুব পজিটিভ, মনে রাখবে। টেক্সচুয়াল গ্রামার ইজ এ ভেরি পজিটিভ পয়েন্ট পেডাগজির ক্ষেত্রে। যে ধরনের মেথডগুলোতে টেক্সচুয়াল গ্রামার শেখানো হবে সেটা খুবই পজিটিভ বলে ধরবে তোমরা। তাহলে আমরা দেখো এই ডাইরেক্ট মেথড দেখে বুঝতে পারছি যে এটা একটা পজিটিভ মেথড, তাই না? এটা একটা পজিটিভ মেথড। কিন্তু জিটিএম দেখে আমরা বুঝতে পারলাম যে এটা যেহেতু শিশু মনোবিজ্ঞান সম্মত নয়, তাই এই যে জিটিএম মেথড সেটা কিন্তু একটা নেগেটিভ মেথড, সেটা একটা নেগেটিভ মেথড। আচ্ছা, মানে নেগেটিভ মানে এখানে খারাপ, ওই পদ্ধতিতে আমরা শিশুদের শেখাবো না বা শেখানো উচিত নয়। আর পজিটিভ মানে এই পদ্ধতিতে শিশুদের শেখানো ভালো। এবার দেখো ডাইরেক্ট মেথডের কিছু মেরিট বা ভালো গুণ রয়েছে কি না, ফোকাস অন লিসেনিং অ্যান্ড স্পিকিং, স্পিকিং ফার্স্ট অ্যান্ড দেন রিডিং রাইটিং। দেখো এল, এস, আর এবং ডাব্লিউ চারটের ওপরেই কিন্তু জোর দিচ্ছে এটা, শুধুমাত্র ওই জিটিএম এর মতো আর এবং ডাব্লিউ এর উপর জোর নয়। প্রথমে লিসেনিং এবং স্পিকিং এর উপর জোর দেয়। প্রথমে বাচ্চারা ইংলিশ মিডিয়াম স্কুলে গিয়ে ইংরেজিতে কথা শোনে, তারপরে বলার চেষ্টা করে, তারপরে রিডিং এবং রাইটিং এর উপরে জোর দেওয়া হয়। দেখো রিডিং অ্যান্ড রাইটিং, পড়তে শেখে এবং লিখতে শেখে। দেখো চারটের ওপরেই সমানভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে, তো এটা খুবই ভালো একটা মেথড। দেখো এমফাসাইজ ফ্লুয়েন্সি, তারা অনর্গল কথা বলার যে দক্ষতা সেটা কিন্তু তাদের মধ্যে আসে। তারপর দেখো ইন্ডাকটিভ অ্যাপ্রোচ, এটা ডিডাকটিভ নয় কিন্তু, অর্থাৎ আরোহী পদ্ধতি। এটা প্রথমে এক্সাম্পল আসে, তারপরে কিন্তু আমাদের আসছে ফর্মুলা। এক্সাম্পল টু রুলসের দিকে যায় বা এক্সাম্পল টু ফর্মুলাস এর দিকে যায়। দেখো 4 নম্বর, ইট ক্রিয়েটস পাওয়ার অফ সেলফ এক্সপ্রেশন, অর্থাৎ তোমার নিজের মনের যে মনোভাব রয়েছে, এক্সপ্রেশন রয়েছে, সেটাকে তুমি নিজে থেকে বলতে পারো স্যারদের। হ্যাঁ, তোমার মনের মনোভাব। কিন্তু জিটিএম এ দেখেছিলাম সেটা টিচার সেন্ট্রিক হওয়ায় সেখানে স্টুডেন্টরা নিজেদের যে সেলফ এক্সপ্রেশন রয়েছে সেগুলো কিন্তু শেয়ার করতে পারে না টিচারদের সাথে, তাই না? দেখো ইট ইজ সাইকোলজিক্যাল, মানে এটা মনস্তাত্ত্বিক, শিশু মনোবিজ্ঞান সম্মত একটা পদ্ধতি ভাষা শেখানোর। ইট
ক্রিয়েটস গুড কমান্ড ওভার প্রোনাউন্সিয়েশন, অর্থাৎ উচ্চারণের ওপরে কিন্তু একটা ভালো কমান্ড তৈরি করে, মানে শিশুদের উচ্চারণ ঠিক হয়। ইট ইজ লার্নার সেন্টার্ড অ্যান্ড ইন্টারেস্টিং, এটা হচ্ছে শিশু কেন্দ্রিক একটা শিখন ব্যবস্থা। লার্নার্স বিকাম অ্যাক্টিভ, এখানে আগেরটাই প্যাসিভ ছিল, জিটিএমে এখানে কিন্তু শিক্ষার্থীরা অ্যাক্টিভভাবে ভূমিকা নিচ্ছে, তাই না? দেখো ইংরেজি মিডিয়াম স্কুলে গিয়ে তোমার ওই যে ধরো তোমার ছোট্ট পাড়া একটা বাচ্চা, তাকে তুমি পাঠিয়েছো ইংলিশ মিডিয়াম স্কুলে, তোমার বাড়ির একটা বাচ্চাকে, তো সে হয়তো ইংরেজি জানে না, কিন্তু সে কয়েকদিন থাকতে থাকতে, 1 মাস 2 মাস থাকতে থাকতে সে আস্তে আস্তে ইংরেজি শিখবে, এবং সে নিজে থেকে অ্যাক্টিভলি কিন্তু বন্ধু বান্ধবদের সাথে ইংরেজিতেই কথা বলার চেষ্টা করবে, ওয়াটার বলবে, ওয়াশরুম বলবে, হ্যাঁ, যে সমস্ত ঘন্টাকে বেল বলবে, তাই না, বুকস বলবে, নোট বলবে, পেন বলবে, এই ধরনের ছোটো ছোটো ইংরেজি শব্দগুলো আস্তে আস্তে সে বলতে পারবে। বড় হওয়ার সাথে সাথে এর পরিমাণও বাড়তে থাকবে, তো অ্যাক্টিভলি সে কিন্তু শিখছে। তারপরে দেখো লিসেনিং অ্যান্ড স্পিকিং স্কিলস আর ডেভেলপ, এখানে লিসেনিং স্পিকিং স্কিলও কিন্তু ডেভেলপ হয়। রিডিং আর রাইটিং তো সব ক্ষেত্রেই হয়, লিসেনিং স্পিকিংগুলো এই ক্ষেত্রে ডেভেলপ হচ্ছে। আচ্ছা, এর কিছু খারাপ দিকও রয়েছে, ভালো খারাপ নিয়েই যেমন প্রতিটা মানুষ তৈরি, ঠিক সেরকম প্রতিটা অ্যাপ্রোচ, প্রতিটা মেথডেরও ভালো খারাপ দিক রয়েছে। ডিমেরিটস কী কী না, এখানে মাদার টাং কিন্তু প্রোহিবিটেড হয়, মনে রাখবে মাদার টাং ব্যবহার করা কিন্তু একটা পজিটিভ দিক, ঠিক আছে? মাদার টাং ব্যবহার করা একটা পজিটিভ দিক, প্রোহিবিট করা নয়। কারণ কি, আমরা যখন মাতৃভাষার মাধ্যমে যখন শিশুদের কোনো কিছুকে শেখাবো, তখন যে শিশুটি সে কোনো কিছুই ইংরেজি সম্পর্কে জানে না, নতুন বিষয় সম্পর্কে জানে না, তার কিন্তু শিখতে সুবিধা হবে। কিন্তু যেহেতু এখানে মাতৃভাষা নিষেধ রয়েছে, মাতৃভাষা নিষেধ করার কারণ হচ্ছে একটাই, যদি তুমি মাতৃভাষার মাধ্যমে শিশুকে শেখাও, টাইম অনেক বেশি লাগবে, কিন্তু মাতৃভাষা নিষেধ হলে কষ্ট হবে প্রথমে, কিন্তু টাইম খুব কম লাগবে। তো এটা একটা খারাপ দিক যে মাতৃভাষাকে নিষেধ করা হয়েছে এই পদ্ধতিতে। আচ্ছা, ল্যাক অফ স্কিল টিচার, দক্ষ শিক্ষক শিক্ষিকার অভাব রয়েছে। ইন এ লার্জ ক্লাস দিস মেথড মে নট ওয়ার্ক অ্যাকর্ডিং টু আওয়ার এক্সপেকটেশন, যদি প্রচুর ছাত্রছাত্রী থাকে তাহলে কিন্তু এইভাবে আমরা আমাদের আশা মতো এই মেথডটাকে ব্যবহার করতে পারবো না, কারণ সেখানে প্রচুর কোলাহল হবে, কে কার সাথে কথোপকথন করবে, তাই না? গল্প করবে সবাই, মানে সামাল দেওয়া যাবে না এত এত প্রচুর ছাত্রছাত্রী থাকলে। তারপরে কি, ইট ইজ, দেখো লেবারিয়াস, এটা প্রচণ্ড একটা পরিশ্রমের কাজ, অ্যান্ড টাইম কনজিউমিং, প্রচুর সময় লাগে এই পদ্ধতিতে ইংরেজি শিক্ষাদানে, অ্যান্ড এক্সপেন্সিভ, এবং অনেক খরচ সাপেক্ষ, ব্যয় সাপেক্ষ, বিভিন্ন টিএলএম এর প্রয়োজন হয়, রেকর্ডেড টিএলএম, কম্পিউটার, এই সমস্ত কিছু প্রয়োজন হয়, যে কারণে এই মেথড খুবই এক্সপেন্সিভ। দেখো অ্যাভারেজ স্টুডেন্ট মে নট গেট প্রফিট বাই দিস মেথড, অর্থাৎ বিভিন্ন মধ্যম মেধাযুক্ত যে ছাত্রছাত্রীরা রয়েছে, যারা একটু কম বোঝে অন্যদের থেকে ইংরেজি, তারা মূলত এই পদ্ধতিতে প্রফিটেবল হবে না। যেমন আমাদের ক্ষেত্রে, আমরা যখন ডিএলএড করতাম, আমি কাটোয়া সরকারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে, তখন আমাদের একটা স্যার ছিলেন ইংরেজিতে, সন্দীপন বাবু বলে, তো তিনি যখন পড়াতে আসতেন, তো তিনি কি করতেন, এই যে ফার্স্ট ইয়ারে যেগুলো ছিল দেখবে L1 L2, ফরেন ল্যাঙ্গুয়েজ, মাদার টাং, এই সব জিনিসগুলো যেগুলো তোমাদের পড়াচ্ছে, এগুলো দেখবে ডিএলএড এ ফার্স্ট ইয়ারে রয়েছে। তো এই যে পুরো জিনিসটা, সেটাকে তিনি ইংরেজিতেই বলতেন, ক্লাসে ঢুকে পড়লেন, হ্যাঁ, মানে তার প্রচণ্ড মানে পড়ানোর দক্ষতা ছিল, কিন্তু জেস্চার করে করে হাত পা নাড়িয়ে নাড়িয়ে বোঝানোর চেষ্টা করতেন, কিন্তু তিনি কোনো রকম মাদার টাং ব্যবহার করবেন না, বাংলায় বলতেন না। ফলে অনেকেই বুঝতে পারতো না, অনেকেই অনেক কষ্ট করে বোঝার চেষ্টা করতাম, সবাই যে খুব ভালো বুঝতে পারতাম তা কিন্তু নয় সেই সময়ে, তাই না? কারণ একটা নতুন জিনিস ইংরেজি পেডাগজি, এর আগে তো কেউ কোন টার্মগুলো শুনিনি, তো সেই ক্ষেত্রে এই ঠিক এই মেথডের মতোই এখানেও একটা দোষ কিন্তু রয়েছে, যে অ্যাভারেজ স্টুডেন্ট যারা যারা একটু কম বোঝে বা একটু পড়াশোনার প্রতি অতটা মনোযোগ দেয় না, তারা কিন্তু খুব একটা লাভবান হয় না। যারা ইংরেজিটা ভালো বোঝে, ওই আমি যে স্যারের কথা বলছি সেই স্যারের ক্লাস করলে তাদের তখন দক্ষ কিন্তু হবে। আমি যখন প্রথম ক্লাসটা তোমাদের নিয়েছিলাম, পুরো পিডিএফটা দেখবি ইংরেজিতে ছিল, তো আমি যদি ইংরেজিতেই বোঝাতাম, ইংরেজিতেই ওইভাবে বানিয়ে বানিয়ে আনতাম, তাহলে অনেকের সমস্যা হতো, তাই না? নিচে দেখো পরের দিন থেকে তোমরা বললে যে স্যার বাংলাটাও দিয়েন, দেখো বাংলা দিয়ে দিয়েছি, এবার তোমাদের ক্ষেত্রেও বুঝতে কিন্তু সুবিধা হবে। তো ডাইরেক্ট মেথডের অসুবিধা এটাই যে অ্যাভারেজ স্টুডেন্ট যারা, তাদের ক্ষেত্রে এই মেথডে বুঝতে বা এই মেথডের ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের ক্ষেত্রে কিন্তু বেশ সমস্যার সম্মুখীন তারা হয়। আচ্ছা, এগুলো এখানে লেখা রয়েছে বাংলাতে। এরপরের মেথড হচ্ছে বায়োলিঙ্গুয়াল মেথড, ঠিক আছে? বায়োলিঙ্গুয়াল মেথড, আর তারপরের এই যে বায়োলিঙ্গুয়ালের থেকেও এই যে অডিও লিঙ্গুয়ালিজম বা অডিও লিঙ্গুয়াল মেথড, এটাও খুব বেশি ইম্পর্টেন্ট। দেখো, তো এই যে বায়োলিঙ্গুয়াল মেথড খুব ছোট্ট, খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, এটা এটা কি, দেখো এটাকে দিয়েছেন কে, C.J. ডবসন নামক একজন ব্যক্তি, তিনি হচ্ছেন এই বায়োলিঙ্গুয়াল মেথডের জনক।
ঠিক আছে। দিস ইজ দ্য মোস্ট কমন ওয়ে অফ টিচিং ইংলিশ, এটা হচ্ছে সব থেকে কমন। মোস্ট কমন মানে সব থেকে বেশি নয়, মানে যেগুলো আছে তার মধ্যে থেকে সব থেকে বেশি হচ্ছে জিটিএম, গ্রামার অ্যান্ড ট্রান্সলেশন মেথড। আচ্ছা, মোস্ট কমন ওয়ে অফ টিচিং ইংলিশ, জিটিএম এর পরে বাইলিঙ্গুয়াল মেথডে করানো হয়। বাইলিঙ্গুয়াল মেথড মানে সেখানে তুমি ইংরেজি লাইনটা পড়লে নিচে বাংলা মানেটা বললে, ইংরেজি পড়লে বাংলা মানে বললে, এইভাবে। ঠিক আছে, দেখো দ্য টেক্সট ইজ রিড অ্যান্ড ট্রান্সলেটেড টু দ্য মাদার টাং অফ দ্য চাইল্ড, মানে টেক্সট, ইংরেজি যে টেক্সট, যেমন আমি এখন পড়াচ্ছি যে ইংরেজিটা পড়ছি তারপরে সেটার বাংলাটা তোমাদের বলে দিচ্ছি, এইভাবে তোমরা যেমন ক্লাস 7-8 যে গল্পগুলো পড়তে ইংরেজিতে স্যার যেগুলো পড়াতেন স্যাররা, সেগুলো সেরকম, যে এখানে তোমার মাদার টাং প্লাস ফরেন ল্যাঙ্গুয়েজ উভয় কিন্তু এখানে ব্যবহৃত হচ্ছে। দেখো, টু ল্যাঙ্গুয়েজ আর ইউজড ইন দিস মেথড, এই মেথডে দুটো ভাষাকে ব্যবহার করা হয়। দেখো, এই পদ্ধতিতে বিদ্যালয়ে শিক্ষা দেওয়ার সময় শিক্ষার্থীকে টার্গেট ল্যাঙ্গুয়েজের সাথে সাথে সেই শব্দগুলি তার মাতৃভাষাতে ট্রান্সলেট করতে বলা হয়। এভাবেই শেখানো হয় মূলত দুটি ভাষা, একটি হলো তার টার্গেট ল্যাঙ্গুয়েজ এবং তারপর একটি হলো মাতৃভাষা ব্যবহার। এই পদ্ধতির সুবিধা কি? এই পদ্ধতির সুবিধা একটাই রয়েছে, যে অল্প সময়ে শিক্ষার্থীরা দুটো ভাষাতেই দক্ষ হয়ে ওঠে। কারণ প্রাইমারি স্কুলে যারা পড়ছে তারা বাংলা তাদের মাতৃভাষা বলে বাংলাতে যে ব্যাপক দক্ষ হয়ে গেছে তা তো নয়, অনেক জিনিসের বাংলা কি হয়তো তারা জানে না। হ্যাঁ, তো হয়তো পেঁপে পেঁপে বা আম কলা এই জিনিসগুলো বাংলাটা জানে, ইংরেজি জানে না। আবার চেয়ার, এটার ইংরেজি জানে, বাংলা জানে না, চেয়ারের বাংলা কি, তাই না? তো এই সব ক্ষেত্রে তাদের দুটো ভাষার ওয়ার্ডনেসটি কিন্তু, ওয়ার্ড স্টক কিন্তু বাড়তে থাকে আস্তে আস্তে, দুটো ভাষাতেই তারা দক্ষ হয়, এটা একটা এর ভালো দিক। খারাপ দিক কি? খারাপ দিক সেই একই রয়েছে, যে স্কিল টিচারের অভাব রয়েছে, প্রচুর টাইম লাগে এখানে। ঠিক আছে, এই সবে কিন্তু অভাব রয়েছে, খারাপ দিক রয়েছে এটার, এটা খুব একটা বেশি কিছু নেই। তারপরের এইটা দেখো, অডিও লিঙ্গুয়াল মেথড, বা এটাকে অনেক সময় অডিও লিঙ্গুয়ালিজমও বলা হয়ে থাকে। ঠিক আছে। আচ্ছা, এইটা কি? এটা হচ্ছে মূলত এটাকে, এর অন্য নাম হচ্ছে আর্মি মেথড, মনে রাখবে, এখান থেকে প্রশ্ন হয় খুব বেশি। আর্মি মেথড কেন বলা হচ্ছে আর্মি মেথড এটাকে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন আমাদের যুদ্ধ লাগলো মিত্রশক্তির সাথে, তখন কি বিভিন্ন দেশ থেকে কিন্তু প্রচুর পরিমাণে সৈন্যকে নিয়ে যাওয়া হলো। যেমন আমাদের দেশে সে সময় ব্রিটিশদের আধিপত্য ছিল, তো ভারতীয়দেরকেও কিন্তু সেই যুদ্ধে নিয়ে যাওয়া হয়েছিল। ঠিক সেরকম প্রচুর, সমস্ত গোটা পৃথিবী থেকে প্রচুর দেশের সৈন্যরা এলো। এবার যদি প্রচুর দেশের সৈন্যরা আসে, এক একটা দেশের সৈন্যদের ভাষা তো এক এক রকম, তাই না? সবাই যে ইংরেজি জানবে এমন তো নয়, বা মানে সবাই যে কোনো একটা নির্দিষ্ট ভাষা জানবে এমনও নয়। তো সেই সব সৈন্যদের ক্ষেত্রে যুদ্ধ করার জন্য অবশ্যই ভাষা জানতে হবে, তাই না? তোমাকে যখন বলবে যে তুমি গুলি মারো, তুমি যদি বোম ছুড়ে দাও, তাহলে তো মুশকিল। তো সেরকম তো এই তাদেরকে, বিভিন্ন দেশের সৈন্যদেরকে অল্প সময়ে, অবশ্যই সময় বেশি নেই, যুদ্ধ শুরু হয়ে গেছে, অল্প সময়ে ইংরেজি ভাষাকে শেখানোর জন্য যে এই মেথডটা কিন্তু ব্যবহার করানো হয়েছিল। ঠিক যেহেতু আর্মিদের বা সৈন্যদের এই মেথডটিকে ব্যবহার করানো হয়েছিল ভাষা শেখানোর জন্য, সেই কারণে এই মেথডটির নাম হচ্ছে আর্মি মেথড। এখানে অডিও লিঙ্গুয়াল মেথড বলা হচ্ছে কেন? অডিও কথার অর্থই হচ্ছে যেটা তুমি শোনো, কানে শোনা। তো কানে কোনো কিছু রেকর্ডেড ফর্ম, বা কানে কোনো কিছু সবসময় শুনে শুনে ভাষা শেখা, এটাকেই বলা হচ্ছে অডিও লিঙ্গুয়াল মেথড। দেখো, ল্যাঙ্গুয়েজ টিচিং বিগিনস উইথ দ্য স্পোকেন ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, স্পোকেন, মুখে যে কথাগুলো বলছি সেই শুনে শুনে কিন্তু ল্যাঙ্গুয়েজ টিচিংটা শুরু হয়। দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ ইজ দ্য অনলি ল্যাঙ্গুয়েজ অফ দ্য ক্লাসরুম, এখানেও তাই, কোনো রকম কিন্তু মাদার টাংয়ের ইউজ থাকে না, মাদার টাং থাকে না, মাদার টাংয়ের ব্যবহার থাকে না। ওকে। দেখো, অলসো নোন অ্যাজ আর্মি মেথড, এটাকে আর্মি মেথডও বলা হয়, যে কারণে বললাম ওটা। আবার এটার অন্য একটা নাম হচ্ছে ওরাল মেথড। অরাল কথার অর্থ কি? কানে শোনা। ওরাল কথার অর্থ কি? মুখে বলা। ঠিক আছে, কানে শুনবে অরাল, মুখে বলবে ওরাল। দেখো, ডেভেলপ বাই কে? চার্লস সি ফ্রাইস, এই লোকটি, তিনি কিন্তু এই পদ্ধতি আবিষ্কার করেছিলেন। তাহলে বোঝা গেল, যদি ধরো এরকম ভাবে দিল যে নিচের কোন পদ্ধতিতে মাদার ট্যাং প্রোহিবিটেড রয়েছে, তো সেখানে কিন্তু আর্মি মেথডও নাম দিতে পারে, অডিও লিঙ্গুয়ালিজমও নাম দিতে পারে, অডিও লিঙ্গুয়াল মেথডও নাম দিতে পারে, ওরাল মেথডও নাম দিতে পারে। তাই মেথডগুলোর যে অন্য ডাক নামগুলো রয়েছে সেগুলো খুব ভালো করে কিন্তু মুখস্থ করবে। দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অডিও লিঙ্গুয়াল মেথড, সেটাই ওরাল মেথড, সেটাই আর্মি মেথড, সেটাই আবার অডিও লিঙ্গুয়ালিজম, ঠিক আছে, এটা আবিষ্কার হয়েছিল। বিভিন্ন দেশ থেকে যে সমস্ত সৈনিকরা যুদ্ধ করতে আসতো, যাতে তারা একটি ভাষা শিখে পরস্পরের সাথে যোগাযোগ করতে পারে, সেই জন্য দ্রুত ভাষা শিক্ষাদানের উদ্দেশ্যে এই মেথডের জন্ম।
এখানে মূলত মৌখিকভাবে কথা বলাতে বেশি জোর দেওয়া হতো, এখানে কোনো রকম গ্রামারের নিয়মকানুনের উপর জোর দেওয়া হতো না, মনে রাখবে। মাদার টাং থাকতো না, মুখে কথা বলার মাধ্যমে কানে রেকর্ডগুলো শোনানো হতো এবং মুখে বলানো হতো, এইভাবেই ভাষা শেখানো হতো। যে নতুন ভাষা শেখানো হয় তাকে মৌখিক বার্তালাপের মাধ্যমেই এই ভাষাগুলো শেখানো হতো। নতুন কোনো ভাষাকে কানে শুনে এবং মুখে বলার চেষ্টা করার মাধ্যমে কোনো ব্যক্তি সেই নতুন ভাষাকে শিখে থাকে, সেই জন্য এই মেথডকে অরাল ওরাল মেথড বলে। ওরাল মেথড বলে। অরাল মানে বললাম কানে শোনা, ওরাল মানে মুখে বলা। ঠিক আছে। যেহেতু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুদ্ধের সৈনিকদের ভাষা শিক্ষার জন্য এই পদ্ধতি ব্যবহার হয়েছিল, তাই এই পদ্ধতির অপর নাম হচ্ছে আর্মি মেথড। দেখো এই মেথডে বলা হয় ল্যাঙ্গুয়েজ ইজ এ স্পিচ নট রাইটিং, অর্থাৎ ভাষা আমরা শিখছি কেবল কথা বলার জন্য, তাই লেখার ক্ষেত্রে গ্রামারের নিয়ম, বানান ভুলের নিয়ম ইত্যাদি শেখার কোনো রকম দরকার নেই। তো এই পদ্ধতিতে কি বলা হচ্ছে, ল্যাঙ্গুয়েজ ইজ এ স্পিচ নট রাইটিং, অর্থাৎ লেখার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে না, এখানে কিন্তু স্পোকেন ফর্মের উপরে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। দেখো প্রথমে লিসেনিং করানো হয় এবং পরে স্পিকিং স্কিলে ডেভেলপ করানো হয়। প্রথমে এখানে কিন্তু মনে রাখবে, প্রথমে কিন্তু কানে শোনানো হচ্ছে, অর্থাৎ তোমাকে ইংরেজি ভাষা কানে হেডফোন দিয়ে টেপ রেকর্ডারে শোনানো হচ্ছে, তারপরে বলা হচ্ছে শুনে শুনে বলো, প্রোনাউন্সিয়েশন উচ্চারণ ঠিক করো। ঠিক আছে, এরকমভাবে আগে লিসেনিং তারপরে স্পিকিং করানো হয়। দেখো এই পদ্ধতিতে ভাষা শিক্ষাদানের জন্য টার্গেট ল্যাঙ্গুয়েজকে বিভিন্ন যন্ত্র যেমন টেপ রেকর্ডার বা অডিও ভিজুয়াল বিভিন্ন উপকরণের মাধ্যমে শোনানো হয়। বাংলার ক্ষেত্রে এই পদ্ধতিটার নাম কেউ কি বলতে পারবে? বাংলার ক্ষেত্রে এই পদ্ধতিটা, বাংলা ভাষা শিখনের কি নাম এটার, মনে আছে কারো? লিঙ্গাফোন পদ্ধতি। হ্যাঁ, একদম, লিঙ্গাফোন পদ্ধতি বা লিঙ্গাফোন মেথড। ঠিক আছে, বাংলাতে এটাকে বলা হয় কি, লিঙ্গাফোন। আচ্ছা, তো এই শোনার মাধ্যমে বক্তারা নতুন ভাষাকে শেখে। এই লিঙ্গাফোন মেথডেও তাই করানো হয়, যে যারা বাংলা ভাষা জানে না তাদেরকে বাংলার বিভিন্ন ছোট ছোট শব্দ, জল, বাংলা হচ্ছে জল, ইংরেজি ধরো সেই লোকটা জানে তো ওয়াটার, এরকম ভাবে কানে শোনানো হয় বিভিন্ন ইয়ারফোন, টেপ রেকর্ডার এইসবের মাধ্যমে। সঠিক উচ্চারণ, ভাষা শেখানো, এইসবে লিঙ্গাফোন মেথড ব্যবহার করা হয়। এটাও তাই, ওরালও তাই। আচ্ছা, গ্রামার ও ভোকাবুলারি শেখানো হয় নিত্য প্রয়োজনীয় কিছু ডায়লগ মুখস্থ করানোর মাধ্যমে। ঠিক আছে, অবশ্যই এখানে কি অ্যাক্টিভ ভোকাবুলারি যেগুলো সেগুলোকে শেখানো হবে, যেগুলো আমাদের কথোপকথনের জন্য দরকার, তাই না? কারণ এখানে লেখক বা কবি হওয়ার জন্য, কেউ শেক্সপিয়ার হওয়ার জন্য তো ইংরেজি শিখতে আসেনি। ওই যুদ্ধের ক্ষেত্রে যে সমস্ত কথাগুলো বলা দরকার, সেই ধরনের কয়েকটা জিনিসের ওয়ার্ড স্টক কিন্তু তাদের মধ্যে বাড়ানো হয়। ঠিক আছে, এই ক্ষেত্রে টেপ রেকর্ডার ও বিভিন্ন দৃশ্য শ্রাব্য উপকরণগুলো বড় ভূমিকা নেয়। এটা ছিল আমাদের ওরাল মেথড বা অডিও লিঙ্গুয়াল মেথড। এরপরে আসি এসওএস। এসওএস, যদিও এই এসওএস সংকেতটা হচ্ছে বিপদের সংকেত, এসওএস মানে বিপদ। ঠিক আছে, দেখো স্ট্রাকচারাল, এই এসওএস এর পুরো কথা কি, এখানে এর সাথে কোনো সম্পর্ক নেই কিন্তু বিপদের। স্ট্রাকচারাল ওরাল সিচুয়েশনাল অ্যাপ্রোচ, এটাকে কি বলা হচ্ছে, এসওএস, স্ট্রাকচারাল ওরাল সিচুয়েশনাল, এটা অ্যাপ্রোচটা বাদ। এসওএস ফর স্ট্রাকচারাল ওরাল সিচুয়েশনাল। অনেক সময় সিটেতে এসওএস এর পুরো কথাও জানতে চাই। ঠিক আছে, এখানে দেখো অডিও লিঙ্গুয়াল মেথডের একটি শাখা হলো এসওএস, এই আগে যেটা বললাম তার একটা শাখা। এই পদ্ধতিতেও মৌখিকভাবে ভাষা শিখনের উপর বেশি জোর দেওয়া হয়। ড্রিলিং পদ্ধতি ব্যবহার করা হয়। ড্রিলিং কি? ড্রিলিং হচ্ছে বারবার বারবার বলে বলে বা কানে শুনিয়ে শুনিয়ে কোনো জিনিসকে পড়ানো, যেটা রোড মেমোরাইজেশন, যেটা সেম জিনিস, সেটা কি ড্রিলিং বলছি আমরা। ড্রিল যখন করানো হয়, দেখবে ড্রিল মেশিন তো দেখেছো, এরকম বন্দুকের মতো হয়, হ্যাঁ, দেয়ালে ফুটো করা হয়, যখন ফুটো করা হয় দেখবে এই যে ড্রিলের যে সূঁচটা থাকে, সেটা দেখবে দেওয়ালে নির্দিষ্ট একটা জায়গাতে পরপর পরপর ঘুরেই যায় এবং ঘুরেই যায়, এবং এইভাবেই দেয়ালে ছিদ্র হয়। ঠিক সেরকম ড্রিলিং পদ্ধতিতে তোমাকে বারবার বারবার নামটা যেমন পড়ানো হয়েছে, 2 1 2 2 2 4 2 3 6, আবার বলো 2 1 2 2 2 4 2 3 6, বারবার বলিয়ে তোমাকে মুখস্থ করানো হয়েছে, সেই পদ্ধতিটাকেই আমরা ড্রিলিং বলছি। বারবার কি বলো, প্র্যাকটিস করানোর মাধ্যমে কোনো কিছুকে শেখানো। দেখো এসওএস 275টি স্ট্রাকচার ব্যবহারের কথা বলা হয়েছে এখানে। এসওএস মেথডে এখান থেকে প্রশ্ন আসে, কতগুলো স্ট্রাকচারের কথা বলা হয়েছে, বিভিন্ন পদ্ধতি 275টি। ঠিক আছে, ওরাল টিচিংয়ের উপরে এখানে জোর দেওয়া হয়। ওরাল টিচিং মৌখিকভাবে, এখানে তাহলে মৌখিক টিচিংয়ের উপর যখন জোর দেওয়া হচ্ছে, তার মানে মনে রাখবে এখানে কিন্তু গ্রামারের উপর জোর দেওয়া হয় না। যে মেথডগুলোতেই মুখে বলা বা ওরাল টিচিংয়ের উপর জোর দেওয়া হবে, সেখানেই জিটিএ মেথডের কার্যকারিতা অনেক কমে যাবে, গ্রামারের উপর সেগুলোতে জোর দেওয়া হবে না। দেখো মাতৃভাষা নয়, বরং টার্গেট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়।
ঠিক আছে। মৌখিক অভ্যাসের ক্ষেত্রে এখানে এই যেহেতু আমরা পড়লাম এসওএস হচ্ছে এই যে আমাদের অডিও লিঙ্গুয়ালের একটা শাখা, তাই সেই ক্ষেত্রে যেহেতু অডিও লিঙ্গুয়ালেও কোনো রকম মাতৃভাষা থাকে না, এখানেও মনে রাখবে এই যে লিখিয়ে দিয়েছি মাতৃভাষা থাকে না, ঠিক সেই কারণে এর শাখাতেও মাতৃভাষা থাকবে না, তাই না? দেখো ব্যাকরণগত নিয়ম সেরকম গুরুত্ব পায় না, মানে গ্রামারের নিয়ম সেখানে গুরুত্ব পায় না, প্রোনাউন্সিয়েশন এবং ফ্লুয়েন্সির উপর জোর দেওয়া হয়, অর্থাৎ তুমি গড়গড় করে কথা বলতে পারছো কিনা, উচ্চারণটা ঠিক হচ্ছে কিনা, শুধু এইটুকু দেখবে। তুমি সেখানে বলতেই পারো আই ইজ রিডিং, সেটা বলতেই পারো, ঠিক আছে, কিন্তু সেটাকে তোমার রিডিংকে হিডিং বললে হবে না। হ্যাঁ, সেটাকে ঠিকঠাক উচ্চারণ করতে হবে, রিডিংকে রিডিং বলতে হবে হিডিং না বলে, আর গড়গড় করে বলতে হবে আই ইজ রিডিং, এইভাবে ভেবে ভেবে বললে হবে না, ঠিক আছে, ফ্লুয়েন্সি আনতে হবে। এই দুটো জিনিস শুধু দেখা হয় এখানে। এবার এখানে রোল অফ স্টুডেন্ট কি কি রয়েছে, ছাত্রছাত্রীদের যে স্টুডেন্ট, দেখো এক্ষেত্রে ছাত্রছাত্রীরা সক্রিয় বা অ্যাক্টিভ থাকবে অবশ্যই, তারা কিন্তু অ্যাক্টিভ ভূমিকা নেবে, প্যাসিভ নয়, ঠিক আছে। দেখো কোনো কিছুকে কন্ট্রোল করে শিক্ষক বা শিক্ষিকা, তারাও তাদেরও ভূমিকা থাকবে কি না সিচুয়েশনটা কন্ট্রোল করার জন্য, কিন্তু শিক্ষার্থীরা প্যাসিভ থাকবে না, তারাও অ্যাক্টিভ থাকবে, অর্থাৎ এখানে উভয় সক্রিয়, স্টুডেন্টও অ্যাক্টিভ, টিচাররাও অ্যাক্টিভ। দেখো প্রথমে এই পদ্ধতিতে জোর দেওয়া হয় লিসেনিং এবং স্পিকিংয়ের উপর, তারপরে রিডিং এবং রাইটিংয়ের উপর জোর দেওয়া হয়। গ্রামার শিক্ষা হয় কনটেক্সচুয়াল বা টেক্সচুয়াল গ্রামার ইন্ডাকটিভ ওয়েতে, তার মানে আমরা বুঝতে পারছি এই মেথডটা পজিটিভ, তাই না, ভালো। ইন্ডাকটিভ আরোহী পদ্ধতিতে ব্যাকরণ শেখানো হয়, কনটেক্সচুয়াল গ্রামার অর্থাৎ টেক্সচুয়াল মানে যে জিনিসটা পড়ানো হচ্ছে সেখান থেকেই গ্রামার শেখানো হচ্ছে। আচ্ছা, মেরিট কি ভালো দিক কি রয়েছে না, সমবেতভাবে পাঠদান করা হয় যার ফলে শিক্ষার্থীরা আগ্রহ পায়, একসাথে প্রচুর ছাত্রছাত্রীকে কিন্তু আমরা এখানে পাঠদান করাতে পারছি। আচ্ছা, টার্গেট ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কি না, গুড প্রোনাউন্সিয়েশন এবং ফ্লুয়েন্সি নিয়ে আসে, ঠিক আছে, সঠিক উচ্চারণ তারা শিখতে পারে এবং অনর্গল তারা সেই টার্গেট ল্যাঙ্গুয়েজে কথা বলা শিখতে পারে। আচ্ছা, এর খারাপ দিক কি রয়েছে, এর ভোকাবুলারি থাকে কিন্তু লিমিটেড, প্রায় 2500-এর মতো। ওই যে বললাম না যে আমাদের অডিও লিঙ্গুয়াল মেথড যখন তৈরি হয়েছিল তার মূল উদ্দেশ্য ছিল এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে সৈন্যদেরকে যুদ্ধে গিয়ে কথোপকথনটা যাতে সে করতে পারে, তাদেরকে শেক্সপিয়ার বানানোর জন্য প্রচুর ইংরেজি শব্দ শেখানো হয়নি, নির্দিষ্ট কয়েকটি মাত্র ইংরেজি শব্দ শেখানো হয়েছে, তাই না। তুমি ধরো রান্না করবে, তো রান্না সম্পর্কিত শব্দগুলোই তোমাকে শেখানো হবে, তাই না, সেখানে অন্য কিছু যেমন শেখানো হবে না, ঠিক সেই কারণে ভোকাবলারি কিন্তু শব্দার্থ কিন্তু প্রচুর পরিমাণে কম থাকে, প্রায় 2500টা শব্দার্থ মাত্র, সেগুলো মুখস্থ করলেই মোটামুটি কাজ চলার মতো ইংরেজি সেই বিষয়ে শিখে যায়, ঠিক আছে। স্ট্রাকচার থাকে লিমিটেড, আমরা স্ট্রাকচারের সংখ্যা তো আগেই পড়লাম 275টি গঠন থাকে। হ্যাঁ, যেমন ধরো স্ট্রাকচার মানে কোনগুলোকে বলবো, যে একটা হচ্ছে কোনো কিছু জিজ্ঞাসা করা, সেটা এক রকমের হবে, তাই না, তার ইন্টোনেশনটাও একরকম হবে, তাই না। যেমন আমরা যদি বাংলাতেই বলি, দেখবে যখন কোনো কিছু জিজ্ঞেস করি আমরা, লেখার সময় না হয় জিজ্ঞাসা শেষে জিজ্ঞাসা চিহ্ন দিই, কথা বলার সময় তো চিহ্ন দিই না, তখন আমাদের ইন্টোনেশন দিয়ে সেটাকে বোঝানো হয় যে তুমি আজকে স্কুল যাবে কি, ধরো বললাম তুমি আজকে স্কুল যাবে, দেখো আমার কথাটা শুনে মনে হচ্ছে আমি তোমাকে আদেশ দিচ্ছি তুমি আজকে স্কুল যাবে, এটা হচ্ছে আদেশ। কিন্তু আমি যখন এইভাবে বলছি যে তুমি আজকে স্কুল যাবে, এই যে ইন্টোনেশন শেষে যাবে এটা টানলাম, এটা এই ইন্টোনেশন এই কণ্ঠস্বরটা দেখে আমরা বুঝতে পারছি যে তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে যে তুমি কি আজকে স্কুল যাবে, আমি কিন্তু কি উচ্চারণ করিনি, তুমি আজকে স্কুল যাবে, তুমি আজকে স্কুল যাবে, এরকম। তো এরকম যে স্ট্রাকচারগুলো আছে সেরকম 275খানা স্ট্রাকচারকে শেখানো হয়। আর কি, দেখো মেকানিক্যাল ড্রিল এবং রোট মেমোরাইজেশনের উপর জোর দেওয়া হয়, যেহেতু অল্প সময়ের মধ্যে ভাষাকে শেখানো হচ্ছে, খুব অল্প সময়ে, তাই সেখানে কিন্তু রোট মেমোরাইজেশন আর ড্রিল ছাড়া কিন্তু কোনো রকম উপায় নেই। আবারও বললাম ড্রিল মানে কি, কোনো জিনিসকে বারবার, ধরো এই মেকানিক্যালকে কেউ উচ্চারণ করছে মেচানিক্যাল, মেচানিক্যাল এরকম উচ্চারণ করছে মেচানিক্যাল, তো তাকে বারবার মেকানিক্যাল মেকানিক্যাল বলানো হচ্ছে যাতে তার উচ্চারণটা মেচানিক্যাল থেকে মেকানিক্যাল হয়, ঠিক আছে। এই জিনিসটা বারবার কোনো জিনিস বলিয়ে বলিয়ে শেখানো, এটাকে ড্রিল বলা হয়। আর রোট মেমোরাইজেশন হচ্ছে না বুঝে মুখস্থ করা, তো এই দুটোর উপর জোর দেওয়া হয়, যেটা খারাপ। কিন্তু এই দুটোর উপর জোর না দিলে এই অল্প সময়ে কিন্তু সম্ভব নয়, অল্প সময়ে ইংরেজি শেখানো সম্ভব নয়। আচ্ছা, এই ছিল আমাদের মেথড অ্যাপ্রোচগুলো। তোমাদের কারো কোনো সমস্যা আছে কিনা বলো, যতটা বললাম এতদূর পর্যন্ত বোঝা গেছে কিনা বলো। এটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, তাই কেউ কোনো জায়গায় বুঝতে না পারলে কিন্তু বলবে। নাসরিন বুঝতে পেরেছে, বাকিরা বলো। কৃষ্ণেন্দু বুঝতে পেরেছে, আচ্ছা বাকিরা বলো। নবেন্দু বোঝা গেছে, সুমন, জামিমা, সৌভিক, অভিজিৎ, শিবব্রত, আচ্ছা পিয়ালি বুঝতে পেরেছে। স্যার স্যার এমটিএস ওটা নাকি ওটা একবার বললেন তো কোনটা? প্রথমের দিকে। এমটিএস, হ্যাঁ এমটিএস নাকি একটা বললেন, ওটা একটু বললেন তো। এসওএস, না না প্রথমে যে বললেন।
জিটিএম জিটিএম জিটিএম? হ্যাঁ জিটিএমটা। ও তাই নাকি, হ্যাঁ এমটিএস তো কিছু নেই। আচ্ছা, জিটিএম হচ্ছে কি? জিটিএম হচ্ছে গ্রামার ট্রান্সলেশন মেথড। জিটিএম এর পুরো কথা গ্রামার ট্রান্সলেশন মেথড। প্রথম বৈশিষ্ট্য যেগুলো থেকে প্রশ্ন আসে জিটিএম এর বলে দিই। প্রথমত মনে রাখতে হবে তোমাদের জিটিএম মনোবিজ্ঞান সম্মত নয়। শিশু শিক্ষা আমরা জিটিএম ব্যবহার যত কম করব তত ভালো। মাদার টাংয়ের ব্যবহার করা হয়, অর্থাৎ মাতৃভাষার মাধ্যমে শেখানো হয়। জিটিএম মেথডে কি বলা হচ্ছে, যে তুমি ইংরেজি ভাষায় কথা বলতে পারো না পারো দরকার নেই, ইংরেজিতে যেন ভয়েস চেঞ্জ করলে তোমার ভুল না হয়, ইংরেজি ন্যারেশন চেঞ্জ করতে গিয়ে যেন তোমার ভুল না হয়, ইংরেজি লিখতে গিয়ে যেন তোমার ভুল না হয়। তুমি কথা বলতে গিয়ে না পারলে সেটা আলাদা ব্যাপার। মানে এখানে জিটিএম মেথডে ইংরেজি ভাষায় কথা বলা আমাদেরকে না শিখিয়ে নির্ভুলভাবে ইংরেজি গ্রামারটাকে শেখানো হয়, যাতে ইংরেজি গ্রামাটিক্যাল ভুল কোনো রকম আমাদের না হয়। ঠিক আছে, এটাই হচ্ছে জিটিএম। যখন এই জিটিএম মেথডে যাদেরকে ইংরেজি শেখানো হবে, আমরা প্রত্যেকেই জিটিএম মেথডে ইংরেজি শিখেছি ছোটোবেলায়, তাদেরকে ইংরেজি গ্রামার আলাদা করে শেখানো হয়, কনটেক্সচুয়ালি নয়। অর্থাৎ মানে কথা বলতে বলতেই গ্রামার শেখানো সেটা নয়। ইংরেজি গ্রামারের জন্য স্কুলে আলাদা ক্লাস থাকে, ইংরেজি গ্রামারের আলাদা বই থাকে, এবং আলাদা পিরিয়ডের মধ্যে আলাদা টিচার এসে ইংরেজি গ্রামার শিখিয়ে থাকেন। ঠিক আছে, এটা হচ্ছে এখনো পর্যন্ত ব্যবহৃত সবথেকে প্রাচীন একটা মেথড ইংরেজি শেখানোর, এবং সবথেকে বেশি ব্যবহৃত একটা মেথড। ঠিক আছে, যদিও এটা মনোবিজ্ঞান সম্মত নয়। দেখো এখানে লেখা আছে, বাংলাটা দেখো সমৃদ্ধি, বুঝতে পারবে। এটা অনেক প্রাচীন বলে এটাকে ক্লাসিক্যাল বলা হয় বা ট্র্যাডিশনাল মেথডও বলা হয়। দেখো জিটিএম পদ্ধতি হলো ভাষা শিক্ষাদানের সর্বাধিক প্রাচীনতম একটি পদ্ধতি। এই পদ্ধতিতে শিক্ষার্থীদের ব্যাকরণ বা গ্রামারের উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়। প্রথমে ব্যাকরণগত বিভিন্ন নিয়ম মুখস্থ করানো হয়, তাই এটি অবরোহী পদ্ধতি অন্তর্গত। আমরা বাংলায় যেমন পড়েছি, প্রথমে গ্রামার, প্রথমে নিয়ম, তারপরে উদাহরণ। ঠিক আছে, গ্রামারের বিভিন্ন নিয়ম এবং তাদের অর্থের উপরে জোর দেওয়া হয়, ট্রান্সলেশনের উপর জোর দেওয়া হয়। মনে রাখার বিষয় হচ্ছে এই পদ্ধতিতে মাতৃভাষা ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, এর ভালো গুণ খারাপ গুণ রয়েছে, যেমন হচ্ছে এখানে আমরা রিডিং এবং রাইটিং এর উপরে বেশি জোর দিই, এটা যেমন এটা ভালো, কিন্তু লিসেনিং অর্থাৎ কানে শোনা এবং মুখে বলা এই দুটো জিনিসকে শেখানো হয় না বাচ্চাদের, এটা হচ্ছে খারাপ গুণ। সমৃদ্ধি, কোনো অসুবিধা আছে আর বলো? না স্যার ঠিক আছে, তখন একটু লেটে জয়েন করছিলাম তো, আচ্ছা মানে শেষে একটু শুনেছি, প্রথমের দিকে শুনিনি। ঠিক আচ্ছা, আছে। ঠিক আছে, রেকর্ডও আছে, তোমরা রেকর্ডে যখন ইচ্ছা দেখতে পারো। তবে এই পিডিএফটা কিন্তু খুব ভালো করে পড়বে খুঁটিয়ে খুঁটিয়ে। হ্যাঁ, এরপর কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেনগুলো করবো আমরা। কারণ এই পিডিএফ থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন কিন্তু তোমাদের আসবে, এবং এই চ্যাপ্টারটা থেকে ইংরেজিতে মোটামুটি 3-4টে প্রশ্ন আসবেই, 15টা যদি প্রশ্ন দেয় তাহলে। ঠিক আছে। আচ্ছা সৌভিক, মেরিটগুলো আমি সবই শর্টেই বলেছি, যদি তুমি পরে জয়েন করো একবার প্লিজ দেখে নেবে রেকর্ডটা, কারণ আবার এই যদি 8-9টা মেথডের আমরা মেরিট বলতে যাই তাহলে আর আমাদের অনেক রাত হয়ে যাবে, কোয়েশ্চেন প্র্যাকটিস করা হবে না। ঠিক আছে, মেরিটগুলো সব বাংলাতে লেখা আছে, রেকর্ড দেখবে, তারপরেও যদি বোঝো যে হচ্ছে না তাহলে আমাকে তুমি বলবে বা আমাকে কল করবে, আমি বুঝিয়ে দেবো। আচ্ছা বেশ, প্রথমে এবার প্র্যাকটিস কোয়েশ্চেনের দিকে যাই। দেখো প্রথম প্রশ্ন রয়েছে, হুইচ ইজ দ্য ক্লাসিক্যাল মেথড অফ টিচিং ইংলিশ। চলো অ্যান্সার করো সবাই। বি। বি বি স্যার, ক্লাসিক্যাল মেথড গ্রামার বলেছে, বি। ট্রান্সলেশন বি। গ্রামার মেথড। ট্রান্সলেশন মেথড। ভেরি গুড, অপশন বি দ্য গ্রামার ট্রান্সলেশন গ্রামার মেথড। ট্রান্সলেশন। তারপরেরটা বলো, 2 নম্বরটা বলো, বাইলিঙ্গুয়াল মেথড কে ডেভেলপ করেছেন বা কে দিয়েছেন? অপশন ডরসন। সিজে ডবসন। ভেরি গুড, সিজে ডবসন। ডবসন। এগুলো সব সিটেটে আসা প্রশ্ন। তারপরে 3 নম্বরটা বলো, হুইচ মেথড ইজ অলসো নোন অ্যাজ দ্য ন্যাচারাল মেথড অফ টিচিং ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। ন্যাচারালি কনভারসেশনের মাধ্যমে শেখানো হয়, বলো। সাবস্টিটিউশন মেথড, ডাইরেক্ট ডিরেক্ট মেথড, মেথড। জিটিএম না বাইলিঙ্গুয়াল? ডাইরেক্ট মেথড। ডাইরেক্ট মেথড। ভেরি গুড, ডাইরেক্ট মেথড। এখানে কিন্তু অপশন বি হবে, ডাইরেক্ট মেথডকে আমরা ন্যাচারাল মেথড বলছি, কারণ ডাইরেক্ট মেথডে কোনো রকম মাদার টাং ব্যবহার হচ্ছে না, ডাইরেক্টলি আমরা কথা বলে বলে সেই জিনিসটা ইংরেজি ভাষাকে শিখছি। চারেরটা বলো। অপশন ডি। ডি বাইলিঙ্গুয়াল। ডি। বাইলিঙ্গুয়াল মেথড। bilingual. একদম বাইলিঙ্গুয়াল। বাইলিঙ্গুয়াল। চারের ডি। আচ্ছা এখানে কোন কোন ল্যাঙ্গুয়েজকে স্যার ব্যবহার করা হয় কোশ্চেনটা কি বলছে একবার বলে দিন। বাইলিঙ্গুয়ালে? হ্যাঁ বলো। ইংলিশ আর হিন্দি। হিন্দি, ইংলিশ কেন? আর মাদার টাং। বেঙ্গলি। মাদার টাং টার্গেট In ল্যাঙ্গুয়েজ। ভেরি গুড, English এটা কে স্যার বলছে ডাইরেক্ট মাদার ট্যাং আর কোশ্চেনটা কি টার্গেট বলছে ল্যাঙ্গুয়েজ যে একটু বললে? বলে দিন না please। কোশ্চেনটা কি বলেছে দেখো, মেইনলি 2 ল্যাঙ্গুয়েজেস আর ইউজ ইন হুইচ মেথড, মানে প্রধানত দুটো ভাষাকে ব্যবহার করা হয় কোন মেথডে। ঠিক আছে, দেখো এখানে কোনো রকম হিন্দি, উর্দু, বাংলা উচ্চারণ করবো না, কারণ তোমার ক্ষেত্রে যেটা বাংলা আর তুমি ইংরাজি, সেটা গুজরাটের কোনো একটা ছেলের কাছে গুজরাটি আর ইংরেজিও তো হতে পারে। তো সেখানে বলবে প্রথম ভাষা হচ্ছে mother tongue. টার্গেট ল্যাঙ্গুয়েজ যেটা তুমি শিখতে চাইছো, আর দ্বিতীয় ভাষা হচ্ছে মাদার টাং যেটা তার মাতৃভাষা। এবার এটা
কিন্তু এক একজনের এক এক রকম কিন্তু হতে পারে। পাঁচেরটা বলো। আর্মি মেথড বলা হয় অডিও কোন লিঙ্গল। মেথডকে? অডিও লিঙ্গল মেথড। অডিও লিঙ্গল। সি সি অডিও অডিও লিঙ্গল। লিঙ্গল। অপশন সি হবে সঠিক উত্তর, অডিও লিঙ্গুয়াল মেথড। আচ্ছা, এর অন্য আর কোনো নাম বলতে পারবে কেউ? পড়লে এক্ষুনি বলো। স্যার বাংলায় যেটা লিঙ্গাপন মেথড বলেন ওটা। লিঙ্গ কোনটা? হ্যাঁ, ওটাও হবে। আর একটা কি বলা হয়, অডিও লিঙ্গুয়ালিজমও বলা হয় এটাকে, তাই না? অডিও লিঙ্গুয়ালিজম, এই যে। আর এর আরেকটা শাখা আছে, সেটা কোন কোন মেথড বলো? এর আরেকটা শাখা আছে, এই যে অরাল ওরাল মেথড, SOS এটা ওর অন্য অরাল একটা নাম। ওরাল। এসওএস হচ্ছে এর অন্য একটা শাখা, ঠিক আছে? আর এর আরেকটা নাম হচ্ছে অরাল ওরাল মেথড। আচ্ছা, তারপরে বলো 6 নম্বরটা, এসওএস মেথড কোন বিষয়ের উপর জোর দেয় বেশি? অরাল অ্যাপ্রোচ, ওরাল অ্যাপ্রোচ, ড্রিলিং, না অরাল অ্যান্ড ওরাল ওরাল। অ্যাপ্রোচ? ওরাল ড্রিলিং ওরাল বি। ওরাল। 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 অপশন ডি। আচ্ছা, আবার কেউ বলছো ডি। বলো বি না ডি, কার কোনটা মনে হচ্ছে? ঠিক করে ভালো করে পড়ো, ভাবো যে এই প্রশ্নটা তোমার পরীক্ষায় চলে এসেছে, কে কোনটা করবে? এগুলো ডি। সব পরীক্ষায় ওরাল আসে ওরাল। প্রশ্ন। ডি ওরাল। যারা বি। ডি করেছো তারা তারা নম্বর পাবে, বি করলে কিন্তু ভুল হয়ে যাবে। দেখো, এসওএস এর মাধ্যমে অরাল অর্থাৎ কানে শোনানো হয় তোমাকে ভাষা, মুখে বলানো হয়, এবং ড্রিলিং করানো হয় অর্থাৎ বারবার বারবার শুনিয়ে বলিয়ে তোমাকে শেখানো হয়। শুধুমাত্র অরাল কিন্তু নয়, যে কেবলমাত্র মুখে বলছো, অরাল কি তাহলে হয় না? কানে শোনানো কি হয় না? অবশ্যই প্রথমে লিসেনিং হয়, তারপর স্পিকিং হয়, তাই না? অপশন ডি। তো যারা বি বলছো একটু কিন্তু খুঁটিয়ে স্যার পড়তে আপনি হবে বলছিলেন প্রশ্নটা। বলো। ডিলিংটা বিপদ তো সংকেত না নেগেটিভ কি হয়ে একটা যাচ্ছে বলেন স্যার, তাহলে। এর মানেটা? কোনটা? কোনটার মানেটা বললে বলো। যেটা ড্রিলিং। বললাম আপনি বললেন যে এসওএস বিপদ সংকেত না কি একটা বলেন না, হ্যাঁ, কেন ওটা বলেন আলাদা, সেটা? মানে এসওএস। এসওএস এই শর্টটাকে আমরা এমনি সাধারণ জনজীবনে এই এসওএস লেখা আছে, মানে সেখানে হচ্ছে প্রচণ্ড কোনো বিপদ, যখন কোনো প্রচণ্ড বিপদের সতর্ক বার্তা দেওয়া হয়, ঠিক আছে, তখন সেই নোটিশের উপরে এসওএস লেখা হয়। এর সাথে আমাদের পেডাগজির কোনো সম্পর্ক নেই, সেইটা বলেছিলাম। মানে ধরো বন্যা চলে এসেছে রাতের বেলা, বা ধরো আচ্ছা চুরি স্যার, ঠিক ডাকাতি আছে। হয়েছে, তো সেইটা ধরো তুমি লিখছো হোয়াটসঅ্যাপে, মানে প্রথমে দেখবে এসওএস বলে একটা ইমোজিও আছে, দেখবে লাল রঙের, তো সেটা বলা। এটা এর সঙ্গে ইংরেজি পেডাগজি কিছু নেই আমাদের। আচ্ছা, আর একটা কে কি জিজ্ঞেস করলে বলো। স্যার বলছি ডিলিংটা তো নেগেটিভ সেন্স হচ্ছে না, মুখস্থ করানো। হ্যাঁ, নেগেটিভই তো। আমরা বললাম না যে এসওএস হচ্ছে কি অডিও লিঙ্গুয়ালের একটা ভাগ। তাহলে দুইটা কেন? হ্যাঁ, বলছি। দেখো, তোমাকে যদি বলা হয় যে 2 মাসের মধ্যে তোমাকে আমি ইংরেজি শিখিয়ে দেব, তাহলে কি সেখানে কি ড্রিলিং না করিয়ে উপায় আছে বলো? আর্মিদেরকে যখন ইংরেজি শেখানো হচ্ছে, তখন তো তাদেরকে জোর করেও ওই জোর করেই মুখস্থ করাতে হবে, তাছাড়া তো তাড়াতাড়ি সম্ভব নয়। ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, এখানে পিডিএফেও লেখা আছে। হুম। সেই জন্য ড্রিলিং কিন্তু, এই যে অডিও লিঙ্গুয়াল যেটা, সেটা এসওএস, ড্রিলিং কিন্তু দরকারি। এই যে ড্রিলিং পদ্ধতি ব্যবহার করা হলে এর মুখ্য বৈশিষ্ট্য দেখো এসওএস এর, দেখেছো? তাছাড়া হবে না। হুম। মানে অল্প সময় ইংরেজি শেখাতে গেলে সে না বুঝে মুখস্থ করতেই হবে। আচ্ছা, তারপরে 7এরটা বলো। ভারতবর্ষের সব থেকে বেশি শ্রেণীকক্ষে ডাইরেক্ট শিক্ষকরা মেথড। কোন মেথডে ইংরেজি শেখায়? ভারতবর্ষে ডাইরেক্ট মেথডে শেখায়? গ্রামার ট্রান্সলেশন প্রাইভেট মেথড। স্কুলগুলোতে গ্রামার শেখায়? ট্রান্সলেশন মেথড। হ্যাঁ, বি। মোটেই গ্রামার কিন্তু ট্রান্সলেশন। সব থেকে জিটিএম। ভাস্ট হচ্ছে জিটিএম, গ্রামার ট্রান্সলেশন মেথড। তারপর বি। হ্যাঁ, আর ইংলিশ মিডিয়াম প্রাইভেট স্কুলগুলো সেখানে হচ্ছে ডাইরেক্ট মেথড। ঠিক আছে, ডিরেক্ট প্রাইভেট মেথড। স্কুল যেগুলো ইংলিশ মিডিয়াম, বাংলা নয় কিন্তু, ইংলিশ, সেখানে ডাইরেক্ট, সেখানে একদম বলা থাকে যে বাংলা বলা যাবে না, এমনকি ছাত্রছাত্রীরা বাংলায় গল্প করলে বকা হবে তাদেরকে। 8 নম্বরটা বলো, লিমিটেড ভোকাবুলারি থাকে কোন মেথডে? লিমিটেড, খুব অল্প। এসওএস। ভেরি গুড। কতগুলো থাকে সংখ্যাটা মনে আছে? 275টা স্ট্রাকচার আর ভোকাবুলারি কত থাকে? 200। 2500। 2500। 2500 অ্যাপ্রক্স। 9টা বলো। যারা প্রশ্নটা শুনে পড়ে মানেটা বুঝতে পারছো না এমন কি কেউ ডাইরেক্ট আছো? মেথড।
একদম লজ্জা না করে বলবে যে প্রশ্নটা পড়ে বুঝতেই পারছি না আমি যে ডাইরেক্ট হ্যাঁ ডিরেক্ট মেথড। হ্যাঁ, এরকম এটা যদি কেউ ডাইরেক্ট থাকে মেথড। তারা আমার সাথে কিন্তু কন্ট্যাক্ট করবে যে প্রশ্ন পড়ে বোঝা যাচ্ছে না। যদি এখানে মানে একটু লজ্জাবোধ হয় যে কে কি ভাববে বলে, তাহলে আমাকে তোমরা পার্সোনালি এসএমএস করবে। কারণ প্রশ্নটা দেখো আমাদের কিন্তু পরীক্ষার হলে বুঝতে হবে। যতই পড়ি আমি যদি প্রশ্নটাকে না বুঝতে পারি আমি কিন্তু উত্তর করতে পারবো না। এখানে কি বলা হয়েছে, মাদার টাং ইজ স্ট্রিক্টলি প্রোহিবিটেড। কোথায় প্রোহিবিট করা অর্থ হচ্ছে নিষেধ করা। মাদার টাং মাতৃভাষা, নিষেধ আছে ডাইরেক্ট মেথডে। ডাইরেক্ট। তারপরে ডাইরেক্ট মেথড। তারপরে 10-এর লাস্ট প্রশ্ন বলো। অডিও লিঙ্গুয়াল। হ্যাঁ, এখানে কিন্তু ই। গোলমাল হতে পারে অনেকে। অনেকে ভাববে স্যার এসওএস তো অডিও লিঙ্গুয়ালের শাখা, কিন্তু প্রথম অডিও লিঙ্গুয়াল তৈরি হয়েছিল। তারপরে যেমন একটা বড় গাছ তৈরি হয়, সেই গাছের পরে সেই গাছের বীজ পড়ে যেমন আবার ছোট গাছ তার পাশে তৈরি হয়, সেরকম প্রথম তৈরি হয়েছিল ওয়ার্ল্ড ওয়ারের সময় অডিও লিঙ্গুয়াল। তারপরে এই জিনিসটাকে শ্রেণীকক্ষে আবার প্রয়োগ করা হয়েছিল এসওএস রূপে। তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি। ঠিক আছে, কার কটা ঠিক হলো বলো 10-এর মধ্যে? স্যার কোশ্চেনটার মানেটা একটু বলে দিন স্যার। এইটা কোশ্চেনটার মানেটা দাঁড়াও, বলা হচ্ছে হুইচ অফ দ্য মেথড ওয়াজ ডিজাইন ডিউরিং দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোন মেথডটিকে ডিজাইন করা হয়েছিল ইংরেজি শেখানোর জন্য। অডিও লিঙ্গুয়াল আমরা তো পড়লাম অডিও ওকে স্যার, লিঙ্গুয়ালে, তাই অডিও না? সেই লিঙ্গুয়াল মেথড। সৈন্যদের ব্যাপারটা আর্মি মেথড বলা হয় যেটাকে, এই জিনিসটা মনে রাখবে। এখান থেকে প্রশ্ন আসতে পারে, এটা আসা প্রশ্ন যে কোন মেথডকে আর্মি মেথড বলা হয়। এই অডিও লিঙ্গুয়ালকেই আমরা আর্মি মেথড বলছি। আচ্ছা, সমস্যা আছে বলো, কারো কোথাও সমস্যা আছে কোনো রকম? বোঝা গেছে সবটা? না স্যার, বুঝতে পেরেছি। ওকে, মাসুমা 9 পেয়েছে, শিবব্রত 7। আচ্ছা, বাকিদেরগুলো হ্যাঁ স্যার, দেখি। ক্লিয়ার। ঠিক আছে, আর তোমাদের বাংলার মক টেস্টের উত্তরটা আমি দিয়ে দিচ্ছি এখনই। আমাকে অনেকজন এসএমএসে বললো যে রাতের দিকে দেওয়ার জন্য, সেই জন্য আমি আর দিনে দিইনি। পিয়ালি 10 পেয়েছে, খুব ভালো। কৃষ্ণেন্দু 9 পেয়েছে, খুব ভালো। সৌভিক 10 পেয়েছে, গুড। জেমিমা 8 পেয়েছে, মাসুমা 9, শিবব্রত 7। ঠিক আছে, ওকে। নাসরিন কত পেয়েছো, কটা ঠিক হলো নাসরিন? কাউন্ট করিনি স্যার, তবে কাউন্ট 7-8টা ঠিক হয়েছে। আচ্ছা, জন্নতির 7টা, সমৃদ্ধির 8টা। অভিজিৎ কাউন্ট করনি? অভিজিৎ? ঠিক আছে, বেশ। চলো, ঠিক আছে, চলো তাহলে আজকে এত দূর থাক, আমরা ক্লাসটা শেষ করলাম। আর এই পিডিএফটা খুব ভালো করে খুঁটিয়ে পড়বে, এই ক্লাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ক্লাস ছিল আজকে। ওকে, গুড নাইট ওকে সবাইকে। স্যার, গুড নাইট। হ্যাঁ, শেষ করলাম আজকে। ওকে স্যার, গুড